জানুয়ারি ১, ২০২৫ কেটে গেছে ৮টা বছর। ২০ বছরের যুবকটা আজকে ২৮ বছরের একজন স্বনামধন্য হার্ট সার্জন। সুঠাম গড়ন, গম্ভীর মুখ, চোখে গভীর এক নির্লিপ্ততা, যেন নিঃশব্দে অনেক কিছু বলে যায়। স্বল্পভাষী পুরুষটার সাদা অ্যাপ্রনের নিচে লুকানো এক সংগ্রামী হৃদয়, যার প্রতিটি সিদ্ধান্তে মিশে থাকে নিখুঁত মনোযোগ আর নিঃশব্দ আবেগ। রাজীব গান্ধী হাসপাতালের কার্ডিওলজি বিভাগের হেড। অন্যদিকে ইশতিয়াক নিজের পড়াশোনা শেষে নিজস্ব কোম্পানি খুলেছে। অল্প সময়ে কোম্পানি বেশ গ্রো করেছে, একজন নামী ইয়াং বিজনেসম্যান এখন। আর ইমন সাহেব রিটায়ার্ড সরকারি অফিসার, যার সারাদিন কাটে ছেলেদের বিয়ের চিন্তা আর সহধর্মিনীর সাথে ঝগড়া করতে করতে। সপরিবারে আবাসিক এলাকা থেকে উঠে চেন্নাই শহরে বসবাস করছে এখন বিগত ৩ বছর ধরে। বেলা গড়িয়ে দুপুর হতে চলল। ইন্তেশার, তাড়াতাড়ি উঠ বাবা, ব্রেকফাস্ট করে যা। সানা বেগম ব্যস্ত হাতে খুন্তি নিয়ে রান্নাঘরের দরজা থেকে মাথা বের করে ছেলেদের ডেকিয়ে যাচ্ছেন। তবে ছেলের কোনো খোঁজ নেই। হাসপাতালে ছুটি চলছে টানা কয়েকদিন। এই সময়টা ইন্তেশার বাড়িতেই আছে, বাকি সময় কাজ আছে বলেই কাটিয়ে দেয়। এমন সময় একদম রেডি হয়ে ইন্তেশার ঘর থেকে বেরিয়ে আসে। কানে মোবাইল চেপে কারোর সাথে কথা বলতে বলতে লিভিং রুমে আসছে। ছেলেকে বের হতে দেখে সানা বেগম চুলার রান্নাটা নামিয়ে হাত মুছতে মুছতে এগিয়ে আসেন। টেবিলে খাবার বেড়ে ছেলেকে ডাকেন, তবে ইন্তেশার কানে মোবাইল চেপে ধরা অবস্থায় কথার জবাব দেয়, ক্ষুধা নেই মা, আমি বেরোচ্ছি। কোথায় যাবি না খেয়ে? সানা বেগম ছেলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন। প্যারাম্বুর রেলওয়ে ওয়ার্কশপে মা, যদি কোনো ক্লু পাই। আর কত খুঁজবি বাবা, ৮টা বছর হয়ে গেল উষার খোঁজ করছিস, তবে ফলাফল ব্যর্থতা বারবার। যে কয়দিনের ছুটি পাস রেস্ট না নিয়ে পাগলামি করিস। ভুলে যা বাবা, ওকে কোনোদিন তুই পাবি না। মায়ের কথায় ইন্তেশার একটু হাসে, এক ফালি মলিন হাসি। গত ৮টা বছর সে খুঁজে চলেছে, তবে কোনো লাভ হয়নি ঠিকই। তবুও ইন্তেশার হাল ছাড়ার পাত্র নয়। চেহারায় গম্ভীরতা টেনে ফোন পকেটে ঢুকিয়ে মায়ের দিকে তাকায়, কণ্ঠে কাঠিন্য এনে উত্তর দেয়, যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমি উষাকে খুঁজব মা। যেদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করব সেদিন আর খুঁজব না। সানা বেগম বড় করে শ্বাস টেনে নেন, আবার তা ধীরে ছাড়ে। ৮টা বছর ধরে তার ছেলে পাগলের মতো মেয়েটাকে খুঁজে চলেছে, তবুও কোনো লাভ হয়নি। আগের তুলনায় ছেলেটা এখন অনেক বেশি পরিণত, অনেক বেশি সুদর্শন হয়েছে। ২৮ বছরের এক তরতাজা যুবক, যেমন চেহারায় আত্মবিশ্বাস তেমনি মন ভরা গাম্ভীর্য। রাজীব গান্ধী হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান হয়েও ভেতরে ভেতরে ছেলেটা আজও ভালোবাসার খোঁজে এক নিঃসঙ্গ পথিক। পরিবারের সবারই ইচ্ছা মেয়েটার খোঁজ মিলুক, কিন্তু বারবার খালি হাতে ফিরতে হয়। কোথায় আছে, কেমন আছে মেয়েটা কেউ জানে না। তবে সবাই বলছে ছোট মেয়েটার জন্য ইন্তেশারের অপার ভালোবাসা, তার জন্যই ছেলেটা ভেতর ভেতর কষ্টে পড়ে যাচ্ছে। সানা বেগম পরনের শাড়ির আঁচল টেনে চোখের কার্নিশ মোছে। পানি জমে গেছে কখন তিনি নিজেই খেয়াল করেননি। এদিকে এতক্ষণে ইন্তেশার যাওয়ার প্রস্তুতি নিয়ে ফেলেছে। মা, আসছি আমি। সাবধানে যাস বাবা। ইন্তেশার খালি পেটে বেরিয়ে পড়ে উষার খোঁজে। তার কাছে এখন নিজের শরীরের চেয়ে বেশি জরুরি উষা। ইন্তেশার মনে মনে ভাবতে থাকে, জীবনে আসা অনাকাঙ্ক্ষিত বস্তু হোক বা মানুষ, তাদের মূল্যায়ন না করলে উপরওয়ালা ভাগ্য থেকে সরিয়ে নেয়। সেও তো অবহেলা করেছিল নিজের অনুভূতিকে। সমাজ কি বলবে এই ভেবেই উষাকে দূরে ঠেলে দিয়েছিল। তবে আজ দিন শেষে সেই ছোট্ট মেয়েটার খোঁজেই সে পাগল প্রায়। আঙ্কেল, আপনাকে আমি গত ৮ বছর ধরে খুঁজে চলেছি। বোঝাতে পারবো না আপনাকে দেখে আমি কতটা খুশি হয়েছি। ডাক্তার সাহেব, এত তাড়াহুড়ো করার দরকার নেই, আগে একটু শ্বাস নাও। আমি বুঝতে পারছি তোমার মানসিক অবস্থা, তবে এখন একটু শান্ত হও। ৪০ বা ৪৫-এর কাছাকাছি একজন পুরো লোক বসে আছে ইন্তেশারের সামনে, পুরনো ছায়া ঘেরা এক বিশাল লাইব্রেরির মাঝখানে। এই লাইব্রেরির মালিক তিনি নিজেই, অরুণ দাস। প্যারাম্বুর রেলওয়ে ওয়ার্কশপে তিনি ছিলেন উষার বাবার সহকর্মী। তবে হঠাৎ করেই একদিন কোনো পূর্ব সংকেত ছাড়াই তিনিও উষাদের মতো উধাও হয়ে যান। আজ দীর্ঘ ৮ বছর পর সেই লোকটার খোঁজ পেয়েছে ইন্তেশার। বিগত বেশ কয়েকটি বছর ধরে ইন্তেশার প্যারাম্বুর ওয়ার্কশপে ঘুরে উষাদের সব রেকর্ড জোগাড় করার চেষ্টা করছে, তবে কোথাও কোনো সুনির্দিষ্ট তথ্য ছিল না। সব যেন ধোঁয়াটে এক ধাঁধা। তবে আজ অরুণ দাসের ঠিকানা পেয়ে ইন্তেশার ছুটে এসেছে এই লাইব্রেরিতে। এইবার আর উষাকে হারাতে দেবে না কোনোভাবেই। পুরো লোকটা হঠাৎ ইন্তেশারকে প্রশ্ন করে বসে, তোমার বাবা কেমন আছে ইন্তেশার? বাবা ভালো আছেন আঙ্কেল, তবে উষা মানে ইয়ানুর আলম, যিনি বাংলাদেশ থেকে এসেছিলেন, তিনি ২০১৭ সালের শেষের দিকে হুট করেই গায়েব হয়ে যান। আপনি কি কিছু জানেন তারা কোথায়? বাংলাদেশ না ইন্ডিয়া, কোথায় থাকতে পারেন তারা? কোনো ক্লু?
ইন্তেশারের কথায় অরুণ দাস তার চোখের ফ্রেমটা একটু চোখের ওপর ঠেলে দেন। সেই দিনের কথা আজও তিনি ভুলতে পারেননি। বাংলাদেশ থেকে আসা ইয়ানুর আলম ছিলেন প্রকৃত অর্থে একজন ভালো মানুষ। কত ভালো সময় কেটেছে তাদের সাথে। তবে হঠাৎ কি যে হয়ে গেল তা মনে করেই অরুণ দাসের কপাল ঘেমে ওঠে। অন্যদিকে ইন্তেশার অরুণবাবুর অস্থিরতা টের পায়। দ্রুত এক বোতল পানি এগিয়ে দেয়। অরুণ দাস এক শ্বাসে পুরো পানিটা শেষ করে চোখ মেলে তাকান ইন্তেশারের দিকে। তারপর বলতে শুরু করেন, সেদিন প্রচণ্ড বজ্রপাত হচ্ছিল, সাথে মুষলধারে বৃষ্টি। ঠিক সেই সময় আমাদের অফিসের পিয়ন একটা চিঠি নিয়ে আসে। সে সোজা গিয়ে চিঠিটা ইয়ানুর আলমের হাতে দেয়। আমি পাশেই ছিলাম। বিশাল ঘর জুড়ে তখন শুধু আমি, পিয়ন আর ইয়ানুর আলম। কৌতূহলবশত চিঠিটা ছিঁড়ে পড়তে শুরু করেন উনি। সেখানে বড় অক্ষরে লেখা, তাকে আবার বাংলাদেশ ফিরে যেতে হবে। নতুন করে ওখানেই পোস্টিং পড়েছে। ইয়ানুর তখন খুব খুশি নিজের দেশে ফিরতে পারবে বলে। ইন্ডিয়ায় 7টা মাস কাটিয়ে অবশেষে ফিরতে পারবে নিজ মাটিতে। সেই দিনটা আমি তার সাথে খুব হাসি খুশি কাটিয়েছি। তবে তবে কি আঙ্কেল? বলুন প্লিজ, থামবেন না দয়া করে। অরুণ দাস আবারও বলতে শুরু করলো। রাত ঠিক 8টার দিকে খবর এলো ইন্ডিয়ার নামী ব্যবসায়ী রায়ান সাহেব আমাদের ওয়ার্কশপে আসছেন। আমরা সবাই অপেক্ষায় রইলাম। তবে তিনি এসে শুধু ইয়ানুর সাহেবকে একান্তভাবে ডেকে পাঠালেন। রায়ান সাহেব সোজাসাপটা হুমকি দেন রাতারাতি দেশ ছেড়ে চলে যেতে হবে। সব ব্যবস্থা তিনিই করে রেখেছেন। ইয়ানুর বারণ করলে রায়ান সাহেব উষার কথা টানেন। ছোট্ট মেয়েটাকে গায়েব করে দেওয়ার হুমকি দেন। প্রভাবশালী ও বিত্তশালী হওয়ায় সেই মুহূর্তেই ইয়ানুর সাহেব মাথা নত করে রাজি হয়ে যান। একমাত্র মেয়ের জীবন যখন হুমকির মুখে, তখন কোনো বাবাই ঝুঁকি নিতে চাইবে না। তাছাড়া দেশে যাওয়ার একটা অফিসিয়াল কারণ আগেই তৈরি হয়েছিল। তবে কী নিয়ে হুমকি দেওয়া হয়েছিল আজও আমি জানি না। অন্যদিকে ইয়ানুরের সহকর্মী হয় রায়ান সাহেব আমাকে অনেক টাকার লোভ দেখিয়ে চেন্নাই ছেড়ে চলে যেতে বলে, সাথে পুরো বিষয়টা চেপে যেতে। আমি শুরুতে রাজি হইনি, কিন্তু টাকার পরিমাণ শুনে শেষমেশ লোভ সামলাতে পারিনি। তিনি আমাকে 50 লাখ টাকা দিয়েছিলেন। আজ দেখো আমি নিঃসঙ্গ। একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টে আমি আমার 2 পা হারিয়েছি। স্ত্রী মেয়েরা কেউ জীবিত নেই। অসৎ পথে নেওয়া সেই টাকার শাস্তি দিচ্ছে ভগবান। হু হু করে কেঁদে ওঠেন অরুণ দাস। নিজের জীবনের অমানবিক বর্ণনা দিতে দিতে কাঁপতে থাকেন। ইন্তেশার স্তব্ধ হয়ে যায়। ভাবতে থাকে কিভাবে একজন মানুষ এতটা নিচে নামতে পারে, শুধুমাত্র ক্ষমতা আর অর্থের জোরে। ইন্তেশারের হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে ওঠে রাগে। তার সন্দেহ আগে থেকেই ছিল অ্যানাই ছিল সবকিছুর পেছনে, অথচ এতদিন ধরে নিজেকে দোষ দিয়ে এসেছে উষাকে হারানোর জন্য। ইন্তেশার নিজেই বলে ওঠে, এই অন্যায়ের শাস্তি অ্যানা নিশ্চয়ই পাবে। বেশ কিছুক্ষণ চুপচাপ থাকার পর ইন্তেশার উঠে দাঁড়ায়। তার এখন যেতে হবে এক জরুরি জায়গায়। শেষবারের মতো কুশল বিনিময় করে ইন্তেশার মুখে হালকা কিন্তু হিংস্রতা মেশানো হাসি নিয়ে বলে ওঠে, আঙ্কেল আপনি নিশ্চিন্তে থাকুন। মিস্টার রায়ান তার কৃতকর্মের শাস্তি নিশ্চয়ই পাবেন। আসি, ভালো থাকবেন। অরুণ দাস শেষবারের মতো শুধু জিজ্ঞেস করেন, আমার খোঁজ কিভাবে পেলে বাবা? বললে না যে? ইন্তেশার শুধু এক ঝাপসা কঠিন হাসি হাসে। কোনো উত্তর না দিয়ে সোজা বেরিয়ে যায়। তার পরবর্তী গন্তব্য শপিং মল। কি হলো ভাই, এত জরুরি তলব কেন? বাইকের চাবিটা টেবিলে রাখতে রাখতে ইন্তেশার ইস্তিয়াককে বলে ওঠে, আগে বস, তারপর বলছি। ইন্তেশারের কাছে আজ তার ভাইকে একটু বেশি চিন্তিত মনে হচ্ছে। কি এমন হয়েছে জানিয়ে এত অস্বস্তিতে পড়েছে ইস্তিয়াক? জানার জন্য ইন্তেশার দ্রুত বসে পড়ে। কৌতূহল চাপা রাখতে না পেরে বলে ওঠে, এবার বলো তো কি হয়েছে? এত জরুরি কি কাজ? তোমাকে দেখে বেশ অস্থির লাগছে। ইস্তিয়াক একটু লজ্জা পায়। মাথা চুলকে আমতা আমতা করতে করতে টেবিলে নিজের মোবাইল রেখে দেয়। স্ক্রিনে ভেসে ওঠে এক মেয়ের ঝকঝকে হাসির ছবি। মেয়েটাকে দেখে ইন্তেশারের মুখে হাসি ফুটে ওঠে। মুখ চেপে হাসতে হাসতেই বলে, কি বড় মিয়া, প্রেম চলছে? বাবাকে বলি বিয়ের সবকিছু ঠিকঠাক করতে। ইস্তিয়াকের রাগ হয়। সে মরছে চিন্তায়, আর অন্যদিকে তার ছোট ভাই ঠাট্টা করতে ব্যস্ত। ইন্তেশারের দিকে চোখ পাকিয়ে তাকাতেই ইন্তেশার চোখ মেরে যায়। অন্যদিকে ইস্তিয়াক ফোনটা নিজের দিকে টেনে নিয়ে বলে, মেয়েটার নাম অহনা আলম, বাংলাদেশে থাকে। 4 বছর ধরে প্রেম করছি, কিন্তু এখন মেয়েটার পরিবার বিয়ের জন্য চাপ দিচ্ছে। সে চায় আমি দেশে গিয়ে তাকে বিয়ে করি। তুই জানিস তো ইনু, আমিও আসলে বিয়েটা করতে চাই। বাবাকে বল আমরা বাংলাদেশে ফিরে যাচ্ছি। ইন্ডিয়াকে আর ভালো লাগে না ভাই, কিছু একটা কর। ইন্তেশার ঠাট্টার ভঙ্গি ধরে রেখে বলে, সব তো বুঝলাম, কিন্তু ছোট ভাই হয়ে বড় ভাইয়ের ঘটকালি করব কিভাবে? ইস্তিয়াকের মুখ এমন হয়ে যায় যেন এখনই কেঁদে ফেলবে। ভাইয়ের দিকে শিশুসুলভ দৃষ্টিতে তাকিয়ে আকুতি জানায়, যেন বাড়িতে সেই সবটা বুঝিয়ে বলে। ইন্তেশার নরম গলায় বলে, ঠিক আছে, এক শর্তে রাজি।
তুমি যদি বাংলাদেশে গিয়ে উষাকে খুঁজতে আমাকে সাহায্য করো তাহলেই বাবাকে বলবো। আচ্ছা রাজি। কথা শেষ করে হাসি মুখে দুই ভাই ক্যাফে থেকে বেরিয়ে পড়ে। একজন তার ভালোবাসার মানুষকে হারিয়েছে, অন্যজন নিজের ভালোবাসাকে হারাক ইন্তেশার তার হতে দিতে চায় না। এদিকে দুজন হাঁটতে হাঁটতে একটা পারফিউম শপে ঢোকে, যেখানে আগে থেকেই ছিল অ্যানা। ইন্তেশাররা অ্যানাকে না দেখলেও অ্যানা ইন্তেশারকে খেয়াল করেছে। ইন্তেশারকে দেখে অ্যানা এগিয়ে যেতে চায়, কিন্তু দেখে একা নয়, তার ভাই সঙ্গে থাকায় অ্যানা আর সাহস করল না। দূর থেকেই দুজনকে অনুসরণ করতে লাগলো। এইদিকে ইন্তেশার একটা পারফিউমের পাশে দাঁড়িয়ে দেখে গন্ধটা তার বেশ পছন্দ হয়েছে, তবে এই একই পারফিউম তার ভাইকেও দিতে চায়, কিন্তু রয়েছে শুধু সিঙ্গেল পিস। এক্সট্রা কোনো সেট আছে কিনা জানার জন্য কাউন্টারের দিকে এগিয়ে যায় দুই ভাই। সেই সুযোগে অ্যানা পারফিউমটা সরিয়ে নেয়, হালকা করে স্প্রে করে, গন্ধটা গভীরভাবে টেনে নেয়, তার দারুণ লাগে। অন্যদিকে ইন্তেশার আর ইস্তিয়াক এসে দেখে পারফিউমটা নেই। অনেক খোঁজাখুঁজির পরেও না পেয়ে দুই ভাই শেষমেশ অন্য একটি পারফিউম কিনে সব থেকে বের হয়ে যায়। ইনু, কাজে দেবে তো? ধরার কোনো চান্স আছে? ভাইয়ের কণ্ঠে ইন্তেশারের আনমনা ভাব কেটে যায়। সামনের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় উত্তর দেয়, ইন্তেশার ইয়াসির কোনো ডাল ভাত নয় ভাই। উষাকে আলাদা করার শাস্তি হিসেবে সে তিলে তিলে মৃত্যুর দিকে এগোবে। এই আধিপত্য আর ক্ষমতা কিছুই রক্ষা করতে পারবে না অ্যানাকে। তাই যেন হয় ইনু। দেখে নিও ভাই, মিস্টার রায়ান কাঁদবে, তাও শান্তি পাবে না। আর তুমি যাওয়ার প্রস্তুতি নিয়ে ফেলো। এমনভাবে আমরা দেশ ছাড়ব যেন কোনো অস্তিত্বই থেকে না যায় আমাদের। দুই ভাইয়ের কথাবার্তাতে কিছু অশনির আভাস ভেসে আসে, যেন কিছু করেছে, তবে সবার চক্ষুর আড়ালে। বাংলাদেশে যাওয়ার ফ্লাইট একটু পরেই ছাড়বে। ঘোষণা কানে ভেসে এলে ইন্তেশার ব্যাগ হাতে লাগেজ টেনে নিয়ে বোর্ডিংয়ের দিকে এগিয়ে যায়। চোখে মুখে এক ধরনের তাড়াহুড়ো, যেন অনেক কিছুই বাকি। পেছনে আসছে ইস্তিয়াক বাবা মায়ের সঙ্গে। যদিও ইমন সাহেবের মুখে এখনো সংশয়, তবে দুই ছেলের জেদ আর ভালোবাসার কাছে তিনিও মাথা নত করেছেন। যেন এই সফরের পেছনে লুকিয়ে আছে দুটি ভিন্ন গল্প। ইন্তেশার খুঁজছে তার হারিয়ে যাওয়া রূপাঞ্জলকে, আর ইস্তিয়াক যাচ্ছে 4 বছরের প্রেমকে পূর্ণতা দিতে। এদিকে সব ফর্মালিটি শেষ করে প্লেনে উঠে পড়ে সপরিবারে। দুই ভাইয়ের মুখে হাসির ঝিলিক, ভয়, উত্তেজনা আর আশা একসাথে মিলেমিশে যাচ্ছে কথার মাঝে। ইস্তিয়াক জানালার পাশে বসে নিচের দিকে তাকায় আর বলে, দেশটা মনে হয় আগের মতোই থাকবে, মানুষগুলো বদলে যাবে। ইন্তেশার চুপচাপ, আকাশে উঠতে উঠতে মনে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সে কি এখনও অপেক্ষা করছে? দীর্ঘ 2.5 ঘন্টা সফর শেষে পাইলট ঘোষণা দেয়, আমরা বাংলাদেশে নামতে চলেছি। দুই ভাই জানালার দিকে তাকিয়ে বলে, বাস্তবতা, আমরা আসছি। ভালোবাসা আর পাওয়ার গল্পটা এবার শুরু হোক বাংলাদেশ থেকেই। ভবিষ্যতের গল্প যেন ঠিক এখান থেকেই শুরু। বর্তমান। কিরে উষা, অন্ধকারে একা দাঁড়িয়ে কি করছিস? অহনা আপুকে সবাই হলুদ ছুঁয়ে দিচ্ছে, আমরাও দিই, চল। আন্নি উষাকে বকতে বকতে হাত ধরে টেনে নিয়ে যেতে চায়, কিন্তু উষা যেন জমে গেছে, এক পাও নড়ছে না। এত বিরক্ত হয় আন্নি, মেয়েটার এই খামখেয়ালিপনা যেন শেষই হচ্ছে না জীবনে। আবারও টান দেয়, কিন্তু উষা মনে হয় এই জগতে নেই, অন্য কোনো ভুবনে হারিয়ে গেছে। আন্নির বুক কেমন করে ওঠে। সময়টা রাত, জায়গাটাও নির্জন, বাড়ির একেবারে পরিত্যক্ত কোণা। সচরাচর কেউ আসে না এখানে। চারপাশ ঘন অন্ধকারে ঢাকা, শুধু লনের ডেকোরেশনের লাইট থেকে ক্ষীণ আলো পড়ে আছে ওদের ওপর। কোনো অশনি সংকেত টের পেয়ে কাপা হাতে আন্নি উষার হাতটা শক্ত করে ধরে জোরে বলে ওঠে, কি হলো, যাবি তো নাকি? এবার যেন উষার ঘোর কাটে, চমকে উঠে চারিদিকে তাকায়, চোখে খোঁজার ছাপ, কিছু একটা খুঁজছে সে। কপালের উপর হাত রেখে বারবার ছুঁয়ে দেখে, যেন ঠিক ওখানটাতেই কিছু অনুভব করেছিল। পুরুষালী এক উষ্ণ স্পর্শ। কিছুক্ষণ আগের ঘটনা বারবার মনে পড়ে যাচ্ছে। উষার এমন অস্বাভাবিক আচরণে আন্নি এবার পুরোপুরি ভয় পেয়ে যায়। একটু ভয়ে, একটু বিরক্তিতে বলে ওঠে, কি রে, কখন থেকে ডাকছি, কথা বলছিস না কেন তুই? ভূতটুত ধরেছে নাকি? এইভাবে চুল ছেড়ে রাখলে যে কোনো কিছুই হতে পারে। উষা নিজের চাচাতো বোনের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলে, কই, কি ধরবে আমায়? কিছু যদি নাই ধরে তাহলে এতক্ষণ ধ্যানে ছিলি কেন? হারামি, আমায় ভয় দেখিয়ে একদিন মেরেই ফেলবি তুই। এখন চল, হলুদ ছবি না, সব শেষ হয়ে যাবে। চল। উষার ছোট্ট স্বীকারোক্তি। দুই বোন চুপচাপ এগিয়ে চলে ডেকোরেশনের স্পটের দিকে, যেখানে হলুদ সন্ধ্যার আয়োজন। অহনার জন্য সাজানো স্টেজ। কাঁচা হলুদের লেহেঙ্গা পরা দুই রমণী হেঁটে চলেছে পাশাপাশি চুপচাপ, কিন্তু নীরবতা বেশিক্ষণ টেকে না। আন্নি উসখুস করতে থাকে। তার একটাই স্বভাব, কোনো কথা বেশিক্ষণ পেটে রাখতে পারে না, চেপে রাখলেই নাকি গলা পর্যন্ত উঠে আসে।
আন্নি একটু গলা খাকারি দিয়ে উষার মনোযোগ কাড়ে। বুঝলি উষা, দুলাভাই একেবারে বাজিমাত করে দিয়েছে। অহনা আপুকে যে কেমন করে ভোলালো বুঝি না। বাবা বিয়ের কথা বললেই তো কান্নাকাটি জোরে দিত আপু। আর এখন দেখ, ছেলে যদি এমন সুদর্শন স্ট্যাবলিশ হয় তাহলে আমি তো শুধু কান্না না, খাওয়া দাওয়া বন্ধ করে দিতাম বিয়ের জন্য। উষা মৃদু হেসে বলে, চিন্তা করিস না, তোর জন্য এমন কাউকে খুঁজে দেব দুলাভাইয়ের মতো, যে ইন্ডিয়া থেকে আসবে বিয়ে করতে। তাও আবার যেমন তেমন না, বাড়ি বিজনেস সবকিছু 3 মাসের মধ্যে গড়ে তুলে এখন একেবারে বাংলাদেশের বাসিন্দা। উষার কথায় আন্নি হ্যাঁ বলে মাথা নাড়ে। পরোক্ষভাবে কিছু মনে পড়তেই দ্রুত বলে ফেলে, দুলাভাইয়ের ছোট ভাইটাকে দেখেছিস উষা? একদম ক্রাশ বয়, এত হ্যান্ডসাম। উফ, আমি তো পুরাই ক্রাশ খেয়ে গেছি। কি সুন্দর করে কথা বলে, পুরাই ফিদা। উষা গম্ভীর মুখে প্রশ্ন করে, নামটা কি জানো? শুনলাম। উষা, তোমাকে এখন সব কাজ ফেলে খুঁজতে হবে? কতক্ষণ ধরে খুঁজছি? কোনো খবর আছে? তাড়াতাড়ি চলো, হলুদের অনুষ্ঠান শেষ হলে পরে কাঁদবে, আর তখন কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। গড়গড় করে নিজের রুষ্ট কথা উগলে দিয়ে হম্বিতম্বি ভঙ্গিতে পায়ে পায়ে সামনে ছুটে চলে উষানি আলম। পরনে ভারী কাজ করা গোলাপি জামদানি শাড়ি, আর সেই শাড়িতেই যেন উষানি আলমের শরীরের সৌন্দর্য দ্বিগুণ হয়ে ফুটে উঠেছে। বোঝার উপায় নেই এই নারী একজন অষ্টাদশী কন্যার জননী। বয়স বাড়লেও তার সৌন্দর্যে এতটুকু ভাটা পড়েনি। ডালা হাতে উষার মা এগিয়ে চলছে, আর উষা মায়ের রাগী কথা শুনে চুপচাপ আন্নির সাথে হেঁটে চলছে মাকে অনুসরণ করে। তবে উষার ভেতরে চলছে এক অনর্গল ঝড়, যা উষাকে বিচলিত করে তুলেছে। কিন্তু কাউকে কিছু বলতে পারছে না উষা। বারবার কানে বাজছে সেই চিরচেনা কণ্ঠস্বর। শাহ আলম নিবাসের খোলা লনে হলুদ সন্ধ্যার জমকালো আয়োজন। আকাশে জলজলে তারা, আর নিচে সাজানো ছোট্ট স্টেজে অহনা নিজের লজ্জায় রাঙা মুখটা নিয়ে নিচু হয়ে বসে আছে। কাজিনরা তাকে নিয়ে এতক্ষণ ধরে মজা করছে, আর অহনা হাত জোড়া মুষ্টিবদ্ধ করে নিয়ে সব শুয়ে যাচ্ছে চুপচাপ। এই সময় অহনার 2 জন ননাস রাইহা আর রিন্তি এগিয়ে আসে। ইন্তেশারদের চাচাতো বোন তারা। ইমন সাহেবের ছোট ভাই রায়হান সাহেবের মেয়েরা এরা। কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন থাকলেও বহু বছর পরে সম্পর্কের সমস্ত দূরত্ব ভুলে আবারও সবাই এক হয়েছে। ভাবি, ভাইয়া যদি তোমায় এইভাবে দেখতে পেত পাগল হয়ে যেত। কি যে সুন্দর লাগছে না তোমায়? আমি তো মেয়ে হয়েই বারবার তোমায় দেখছি। রিন্তির কথা শুনে অহনা লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। চোখের সামনে বারবার ভেসে উঠছে তার স্বপ্ন পুরুষের মুখটা। ইস্তিয়াক বারবার ফোন করেই যাচ্ছে, কিন্তু অহনা লজ্জায় তা রিসিভ করছে না। এমন সময় ফোনে টুটটুট করে একটা SMS ঢোকে, আমার হলুদিয়া পাখিকে দেখতে চাই, তিনি কি ধরা দেবেন এই অভাগার তরে? তবুও অহনা কোনো উত্তর দেয় না। লজ্জায় যেন মাটির নিচে লুকিয়ে যেতে চায়। কি ভাবি, কোথায় হারিয়ে গেলে? রিন্তির প্রশ্নে অহনা হুঁশ ফিরে পায়। এই সময় রায়হা ফোনটা এগিয়ে দিতে দিতে বলে, অহনা ফোনটা ধরো, ভাইয়া নাকি তোমাকে কল করছে, তুমি নাকি ধরছো না? ফোনটা রুমে রেখেই চলে এসেছি আপু। আচ্ছা, তুমি আমার ফোনে কথা বলো, আমি তোমারটা এনে দেওয়ার ব্যবস্থা করছি। অহনা মাথা নেড়ে ফোনটা হাতে নেয়। রায়হা যেহেতু বড় ননাস, তার কথা ফেলতে পারে না। হাজারো লজ্জার মধ্যে ফোনটা রিসিভ করতেই স্ক্রিনে ভেসে ওঠে সুদর্শন এক পুরুষ অবয়ব। ইস্তিয়াক এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার হবু বউয়ের দিকে। অহনার মুখে হলুদের দাগ, আর তাতেই যেন তার সৌন্দর্য দ্বিগুণ হয়ে উঠেছে। ইস্তিয়াক ঘোর লাগা কণ্ঠে বলে, তোমায় মায়াবিনী লাগছে বউ। ফোন লাউড স্পিকারে থাকায় ইস্তিয়াকের কথা শুনে আশেপাশের সবাই হেসে ওঠে। অহনা অস্বস্তিতে ছটফট করতে থাকে। লোকটা এমন ঠোঁটকাটা, সবাই তো হাসছে, আর সে লজ্জায় মরে যাচ্ছে। তাই এবার আর না, এবার কিছু একটা বলে ফোনটা কেটে দেবে এমন ভাবতেই বলে ওঠে, সকলেই মজা নিচ্ছে আপনার জন্য আমার, আপনি পরে কল করুন, আমি রাখছি। ইস্তিয়াক গম্ভীর হয়ে যায়, আমার বউয়ের সাথে কথা বলতে পারবো না? এত বাচ্চাদের মতো করছো কেন? কে কি বললো বলুক, আমি ফোন কাটবো না, ব্যাস। আমি রাখছি। তুমি যদি ফোন রাখো আমি কিন্তু সোজা চলে আসবো তোমার কাছে বউ। আমার সাহস নিয়ে তোমার কোনো সন্দেহ থাকার কথা না। এই কথা শুনে অহনা পড়ে গেল মহা ফাঁপড়ে। অহনা কিছু বলবে তার আগেই ফোনটা বন্ধ হয়ে যায়। যদি সত্যি সত্যি ইস্তিয়াক চলে আসে, এই চিন্তায় অহনার প্রাণ ওষ্ঠাগত। লোকটাকে যে এখনই থামাতে হবে, তাও শুধু কথা বলে। এই সময় সামনে উষাকে দাঁড়িয়ে থাকতে দেখে অহনা ডাক দেয়, উষা। উষা কাছে এলে অহনা তাকে নিজের দিকে টেনে নেয়। চাচাতো বোন হলেও কখনো উষাকে বড় বোনের অভাব বুঝতে দেয়নি অহনা। যতটা আন্নিকে ভালোবাসে তার থেকেও গভীর ভালোবাসা রাখে উষার প্রতি। কান ঘেঁষে ফিসফিস করে বলে, উষা, আমার ঘর থেকে আমার ফোনটা এনে দে তো। আচ্ছা যাচ্ছি আপু। ছোট্ট স্বীকৃতি দিয়ে ধীর পায়ে এগিয়ে যায় উষা শাহ আলম নিবাসের দিকে। হলঘর পেরিয়ে উষা সোজা দোতলার করিডোর দিয়ে গিয়ে দাঁড়ায় অহনার রুমের সামনে। নবটা ঘুরিয়ে দরজা খুলে ঢুকেই উষার চোখ পড়ে বিছানার উপর অবহেলায় পড়ে থাকা ফোনটার দিকে।
দ্রুত পায়ে এগিয়ে ফোনটা তুলে নেয়, কিন্তু বেরিয়ে না গিয়ে উষা দাঁড়িয়ে পড়ে ঘরের স্বচ্ছ আয়নার সামনে। নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। হঠাৎ তার হাত বাড়িয়ে কোমরের স্কার্টটা একটু নামিয়ে ফেলল উষা। ফর্সা ত্বক উন্মুক্ত হয়, আর সেখানেই পেটের কাছে লাল নখের আঁচড়। খানিকের জন্য দম আটকে আসে উষার। রেড চেরি সত্যি কি ফিরে এসেছে, নাকি সবটাই শুধু তার মনের ভুল? কপালে যে উষ্ণ ছোঁয়ার স্মৃতি এখনো কাঁপিয়ে দিচ্ছে উষার ছোট্ট মনকে, তার উৎস কি সত্যি সে? মন জুড়ে তালগোল পাকানো প্রশ্নেরা ভিড় করে আসছে। ঠিক তখনই ফোনটা অহনার ভাইব্রেট করে উঠল। উষার ধ্যান ভেঙে যায়। নিজেকে সামলে নিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায় উষা। অন্যদিকে লম্বা লম্বা পা ফেলে একজন হেঁটে চলছে শাহ আলম নিবাসের দিকে। চলার ভঙ্গিমা দারুণ, যেন ঠান্ডা মস্তিষ্কের খুনি। এদিকে উষা তাড়াহুড়ো করে বেরিয়ে আসছে। ফোনটা থামার নামই যেন নিচ্ছে না। বিরক্তিতে কপাল কুঁচকে ফেলেছে। মনে মনে হবু দুলাভাইকে অসংখ্য গালি দিচ্ছে। এতবার কোনো পাগলও ফোন করে না ভেবে হাই হুতাশ করতে থাকে অষ্টাদশী। এমন সময় ধপাস করে পড়ে যাওয়ার শব্দ হয়। বেখেয়ালিতে উষা তার সামনের পুরুষটিকে খেয়াল করেনি, যার দরুন ধাক্কা লেগে দুজনাই মাটিতে। এদিকে উষা মাটিতে লুটিপুটি খাচ্ছে। বেশ লেগেছে কোমরটায়। ও মা, কোমরটা গেল বলেই উষা চিল্লিয়ে ওঠে। তবে তাকে সম্পূর্ণ অবাক করে দিয়ে পুরুষালী ঠান্ডা হাতটা মুখ চেপে ধরে হিস হিসিয়ে বলতে থাকে, চেঁচিও না, ইটস এ অ্যাক্সিডেন্ট। চেঁচাবো নাতে কি করব? আপনার বুকে ধাক্কা খেয়েই পড়েছি, আর আপনি ঠান্ডা মাথায় বলছেন অ্যাক্সিডেন্ট? আমার কোমর তো পুরাই অফলাইন হয়ে গেছে। উষার মেলোড্রামা দেখে ইন্তেশার কপাল কুঁচকে ফেলে। হাসবে না কাঁদবে বুঝতে পারছে না, তবে নিজেকে সংযত করে মুখে গম্ভীর ভাব টেনে বলে, এক্সকিউজ মি মিস, তোমার কোমর না, আমার শ্বাস বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল। তুমি ধাক্কা দিয়ে সোজা আমার বুকে পড়েছ। উষা তাড়াতাড়ি করে উঠে বসে। এতক্ষণ সে এই লোকটার বুকেই ছিল ভেবেই অস্বস্তি বোধ করে। তবে নিজের ফ্রেম ঠিক রাখার জন্য উষা নিজের অস্বস্তি নিজের মধ্যে চেপে রেখে দৃঢ় কণ্ঠে বলে ওঠে, দেখুন, এখানে সম্পূর্ণ দোষ আপনার। আপনি ইচ্ছে করে আমাকে ধাক্কা দিয়েছেন, আবার সাফাই গাইছেন। ও রিয়েলি? আনমনা হয়ে হেঁটে তুমি এসেছ। তোমাকে সাইড দেওয়ার পরেও তুমি ঠিক আমার উপর হুমড়ি খেয়েছ। এখানে সম্পূর্ণ দোষ তোমার। দেখতে বাচ্চা হলেও বেশ ঝগড়ুটে তুমি। নিজে এসে ধাক্কা দিয়ে আবার পা মিলিয়ে ঝগড়া করছ। বলতে বলতেই ইন্তেশার উঠে দাঁড়ায়। তবে উষা তখনও ঘাসের ওপর চুপ মেরে বসে আছে। নিজের হাতটা বাড়িয়ে দেয় ইন্তেশার। উঠে এসো, আমি বাচ্চাদের সাথে ঝগড়া করি না। উষা হাত বাড়িয়ে দেয় নিজের। যেই ইন্তেশার হাত ধরতে আসবে অমনি উষা মুখ ভেঙচি কেটে হাত সরিয়ে নিজেই উঠে পড়ে। হাত পায়ের ময়লা ঝাড়ার ভঙ্গিমায় কাপড় নেড়ে নেড়ে বলে, দোষ আপনার, বুঝেছেন? আর দ্বিতীয়ত বাচ্চা বাচ্চা করবেন না। আমি যথেষ্ট বড় হয়েছি। এতদিনে 2 বাচ্চা। জিভ কাটে উষা, কথা আর শেষ করে না। এদিকে ইন্তেশার উষার কথা শোনার জন্য তাকিয়ে থাকে। তবে সে ঘুরে বালি দিয়ে কথার মাঝখানে উষা চুপ মেরে যায়। ইন্তেশার এতে কিছু বলবে তার আগেই উষা ছুটে সামনের দিকে চলে যায়। আর ইন্তেশার উষার যাওয়ার দিকে তাকিয়ে থেকে দুষ্টু হাসে। কতদূর পালাবে রূপাঞ্চল? সে তো রেড চেরির কাছেই নিজেকে সমর্পণ করতে হবে। রাত 10টা। সামনে বড় 2 সাউন্ড বক্স থেকে হিন্দি গান বাজছে। গানের তালে তাল মিলিয়ে অহনার কাজিনরা নাচছে। আপাতত খাবারের পাট চুকিয়ে বড়রা যে যার মতো বিশ্রাম নিচ্ছে। শুধু ইয়াং জেনারেশন নিজেদের মতো করে আনন্দ করছে। এদিকে সামনের একটা টেবিলের পাশে চেয়ারে অহনা বসে আছে। তার ঠিক সামনেই বসে আছে ইস্তিয়াক। বড়রা এখনো কিছুই বুঝতে পারেনি। জামাই বিয়ের আগেই বইয়ের পিছু পিছু ঘুরে বেড়াচ্ছে। তবে ইস্তিয়াক এইসব লেম কথাই পাত্তা দেয় না। তার চোখ জোড়া শুধু সামনে বসে থাকা সুশ্রী মুখটাতে নিবদ্ধ। আর কিছুক্ষণের মধ্যেই তো মেয়েটা সারা জীবনের জন্য তার হয়ে যাবে। অন্যদিকে ইস্তিয়াক যে সত্যি এত রাতে চলে আসবে সেটা অহনা কল্পনাও করেনি। ভেবেছিল এমনিই বলেছে, কিন্তু অহনাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে এখন তার সামনে বসে আছে বেহায়া লোকটা। রাগে কটমট করে তাকিয়ে আছে অহনা, আর ভাবছে বাড়ির সবাই যদি জানতে পারে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। উষা, ওই যে দেখ, ফোনে কথা বলছে, ওটা অহনা আপুর দেবর। আন্নির কথা অনুসরণ করে উষা তাকিয়ে দেখে সামনে ইন্তেশার কারো সাথে কথা বলছে। কোলের উপর খোলা পড়ে আছে ল্যাপটপ। লোকটা হলুদ তত্ত্ব দিতে এসেও কাজে ব্যস্ত ভেবে উষা মুখ বিকৃত করে ফেলল। ভারী বেয়াদব লোক, তখন আমায় ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। কোমরটা এখনো ব্যথায় টনটন করছে রে। আন্নি অবাক হয় উষার কথায়। যে জায়গায় সবাই ওই লোকের সাথে কথা বলতে পারছে না, সেখানে উষাকে ধাক্কা মেরেছে বলে বিশ্বাস করতে পারছে না। অবাক দৃষ্টিতে একবার উষা আর একবার ইন্তেশারকে দেখে বলে, বিশ্বাস হয় না বনু, উনি তোকে ধাক্কা মেরেছে না তুই ওনাকে ধাক্কা মেরে এখন ওনার নাম দিচ্ছিস? তোকে দিয়ে আমার বিশ্বাস হয় না উষা। সরাসরি উষার দোষ দিচ্ছে, তাও নিজের বোন। ভেবেই উষা অবাক হয়। অচেনা এই লোকটার জন্য আন্নি তাকে এইভাবে বলতে পারল। ভেতরে ভেতরে ফুঁসে ওঠে, লোকটা কি এমন জাদু করলো সবার ওপর, আল্লাহই জানে। আন্নির দিকে কঠোর নজর দিয়ে উষা শাসিয়ে বলে ওঠে,
শোন আন্নির বাচ্চা, আমি কাউকে ধাক্কা দিইনি, উনি আমাকে দিয়েছে। আর আমি তোর 1 মাসের বড়, তাই আমি যা বলবো তুই তাই শুনবি, হ্যাঁ মেলাবি। অচেনা মানুষের জন্য নিজের বোনকে অবিশ্বাস করবি? যদি না শুনিস দেখিস বড়মাকে গিয়ে তোর নামে বিচার দিব। ঠিক আছে মেরি মা, যা বলবি তাই হবে, তবে মাকে কিছু বলিস না লক্ষ্মীটি আমার। ধমকানো কাজে লেগেছে ভেবেই উষা গর্ববোধ করে। আন্নির কাঁধে গা এলিয়ে সামনের দিকে তাকিয়ে ইন্তেশারকে ফলো করে, কিন্তু বেশিক্ষণ চোখ রাখে না। চোখ ফিরিয়ে নেয়। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, কোমর আর পা দুটোই ব্যথায় ভুগছে মনে হয়। আন্নিকে একটু থাকতে বলে উষা চেয়ার নেওয়ার জন্য সামনে এগিয়ে যায়। সামনে গিয়ে খুঁজে বেড়ায় কোনো চেয়ার ফাঁকা আছে কিনা। ঠিক সামনে দুটো চেয়ার ফাঁকা দেখতে পেয়ে এগিয়ে যায়। এমন সময় উষা অনুভব করে একটা ছায়া তার পেছনে দাঁড়িয়ে আছে। ভয়ে ভয়ে ঘুরে দাঁড়িয়ে উষা দেখে ইন্তেশারকে দাঁড়িয়ে থাকতে, হাত দুটো বুকে ভাঁজ করে ঠিক তার সামনেই দাঁড়িয়ে আছে। উষা জিজ্ঞেস করে, কি সমস্যা? ধাক্কা দিয়ে ফেলে দিয়ে শান্তি হয়নি? এখন ভয় দেখিয়ে মেরে ফেলতে চান? তবে ইন্তেশার কিছু বলে না, চুপ করে আগের ভঙ্গিতেই দাঁড়িয়ে থাকে। উষা বিরক্তিতে আর কিছুই না বলে চেয়ার টেনে সামনে যত এগিয়ে চলে, ইন্তেশারও উষার পিছু পিছু হাঁটে, যেন উষাকে কিছু থেকে প্রোটেক্ট করছে। উষা সব লক্ষ্য করে কিন্তু কিছু বলে না। একসময় উষা চেয়ার দুটো হাত থেকে রেখে ইন্তেশারকে বলে, আচ্ছা আপনি কি মতলব নিয়ে আমার পেছনে পড়েছেন? আপনি আবার আমাকে কিডন্যাপ করার জন্য পিছু পড়েননি তো? উষার বোকা বোকা প্রশ্নে ইন্তেশার হেসে ফেলে। তোমার মতো মেয়েকে আমি কিডন্যাপ করব? নিজেকে কি বিলিয়নিয়ার মনে করো? তাহলে পিছু কেন নিচ্ছেন? ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, তোমার ড্রেসের হুক পুরো খুলে গেছে। উষা রেগে বলে ওঠে, অসভ্য লোক, মজা করার জায়গা পাচ্ছেন না? এখনই সবাইকে ডাকছি, আপনাকে জেলে পাঠাবো। ইন্তেশার বিস্ময়ে গোল গোল চোখে তাকিয়ে থাকে উষার দিকে। ভালোর কি যুগ যেমন শেষ ভেবে মনে মনেই বলে ওঠে, একে তো উপকার করছি, দুয়ে তাকেই জেলে পাঠাবে। রাগটা বেশ জমে ওঠে ইন্তেশারের। নিজের ধৈর্যের বাঁধ ভেঙে বলেই ফেলল, হাত দিয়ে দেখো ইডিয়েট, আমি সত্যি না মিথ্যে বলছি। উষা সঙ্গে সঙ্গেই পেছনে হাত বাড়ালো। সত্যি পিঠের খানিকটা অংশ উন্মুক্ত। লজ্জায় উষার গা ঘেমে ওঠে সামনে দাঁড়িয়ে থাকা অচেনা লোকটার জন্য। এতক্ষণ তাহলে সত্যিই বলছিল। পাকনামি করতে করতে খোলা পিঠ নিয়ে এতক্ষণ ঘুরছে ভেবেই মনে হলো মাটির ভেতরে ঢুকে যেতে ইচ্ছে করছে, অথবা ওই লোকটার কাছ থেকে পালিয়ে যেতে পারলে ভালো হতো। বিশ্বাস হয়েছে? এখন এটা ঠিক করে ফেলো দ্রুত। উষা আমতা আমতা কণ্ঠে বলল, একা পারবো না ভাইয়া, হেল্প নিড, কাউকে একটু ডেকে দিন, আমি সামনে গিয়ে দাঁড়াচ্ছি। উষার সরল স্বীকারোক্তি শুনেই ইন্তেশারের মন কিছুটা নরম হয়ে আসলো। তবে সঙ্গে সঙ্গে নিজের চেহারায় একটা দুষ্টু হাসি টেনে মুখ নামিয়ে উষার কানে ফিসফিসিয়ে বলল, তিলটা সামলিয়ে। উন্মুক্ত পিঠে সূর্যের তীক্ষ্ণ আলো সেই কখন থেকেই এসে পড়ছে, তবে ঘুমন্ত ব্যক্তির সেই ব্যাপারে বিন্দুমাত্র হুঁশ নেই। বাইরে তখন ভোরের আলো চারদিকে ছড়িয়ে পড়েছে। দিন এখনও পুরোপুরি শুরু হয়নি, অথচ সূর্যের আগুনের রাঙা আভা আগেই জানান দিচ্ছে আজকের দিনটা প্রচণ্ড গরমে ভরা হবে। মামির সঙ্গে ঝগড়া করে সূর্যদেব বুঝি রাগে উত্তাল, তারই প্রতিচ্ছবি যেন এই সকালের আলোতে। অন্যদিকে ঘুমের ঘরেই ইন্তেশার বাম কাঁধ থেকে ডান কাঁধে গড়ায়, বুকে নামিয়ে রাখা নরম বালিশটা আরও শক্ত করে জড়িয়ে ধরে। ইন্তেশারের ঘুমন্ত অবয়বে এক ধরনের নিষ্পাপ প্রশান্তি ফুটে আছে। এই দৃশ্য অনেকক্ষণ ধরে হা করে তাকিয়ে দেখছে রিন্তি। প্রথম দিন যেদিন ইন্তেশাররা এসেছিল সেই দিন তার মনের অজান্তে জায়গা করে নিয়েছিল এই গম্ভীর স্বল্পভাষী পুরুষটি। রিন্তির স্থির দৃষ্টি ইন্তেশারের সৌম্য অবয়বে। ফর্সা মসৃণ ত্বকে সূর্যের আলো যেন আরও দীপ্তি ছড়িয়ে দিচ্ছে। মুগ্ধ চোখে একটানা তাকিয়ে থেকে রিন্তি অজান্তেই হাত বাড়ায় ইন্তেশারের নগ্ন পিঠে আলতোভাবে ছুঁয়ে দেওয়ার জন্য। কিন্তু ঠিক সেই মুহূর্তেই বেডসাইড টেবিলে রাখা ইন্তেশারের ফোনটা হঠাৎ ভাইব্রেট করতে শুরু করে। শব্দে চমকে গিয়ে রিন্তি তড়িঘড়ি করে হাত সরিয়ে পিছিয়ে আসে, মনে হয় যেন ধরা পড়ে যাবে। এদিকে ইন্তেশার ফোনের সাউন্ডে ঘুম থেকে উঠে বসে। আধো চোখে সামনে তাকিয়ে দেখে রিন্তি অস্বস্তিতে দাঁড়িয়ে আছে। নিজের দিকে তাকিয়ে পাশে থাকা টি শার্টটা দ্রুত টেনে গায়ে জড়িয়ে কড়া চোখে রিন্তির দিকে তাকিয়ে ইন্তেশার বলে ওঠে, আমার রুমে তুমি কি করছো রিন্তি? আসলে ভাইয়া আপনাকে ডাকতে পাঠিয়েছে বড় মা। রিন্তির তোতলানো স্বরে ইন্তেশারের কেমন একটা খটকা লাগে, তবে সেসব পাত্তা না দিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ায়। জানালার পাশে গিয়ে দুই হাতে পর্দা সরিয়ে দিয়ে পেছনে না ঘুরেই বলে, দাঁড়িয়ে থেকে আমার মুখ দেখার কথা বলিনি তোমায়, দ্রুত রুম থেকে বেরিয়ে যাও। রিন্তির সাথে সাথে বেরিয়ে যেতে উদ্যত হয়, কিন্তু তখনই ইন্তেশারের কঠিন স্বর আবারও ভেসে আসে, আমার রুমের আশেপাশেও যেন তোমাকে আর না দেখা যায়। দরকার হলে অবশ্যই পারমিশন নিয়ে আসবে, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। যতটা সাহস নিয়ে ইন্তেশারের ঘরে ঢুকেছিল ঠিক তার দ্বিগুণ ভয় নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় রিন্তি। বুঝতে পারে না সব মেয়ের সাথে কেন এমন খারাপ আচরণ করে ইন্তেশার। মেয়েদের প্রতি তার কি কোনো এলার্জি আছে?
নাকি কাউকে ভালোবেসে মন পড়ার ইতিহাস আছে। এইসব ভাবতে ভাবতে রিন্তি নিচে নেমে যায়। এইদিকে ইন্তেশার এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ফোনের স্ক্রিনে। জলজলে এক ছোট বাচ্চা মেয়ের ছবি সেখানে। ইন্তেশার ধীরে ঠোঁট ছুঁয়ে দেয় ছবিটির ওপর। কিরে, কি করছিস ওখানে? ব্রেকফাস্ট করে একটু বেরোতে হবে, অহনাকে পার্লারে দিয়ে আসতে হবে। তুই রেডি হতো ইনু, তাড়াতাড়ি। পেছন থেকে ভাইয়ের গলা কানে আসতেই ইন্তেশার ফোন পকেটে ঢুকিয়ে জানালার পর্দা টেনে সামনে এসে দাঁড়ায়। পরনের ট্রাউজারের পকেটে 2 হাত গুজে গম্ভীর ভঙ্গিতে ভাইয়ের দিকে তাকিয়ে বলে, ইটস 37 AM নাও, অথচ তোমার বউকে এখনই পার্লারে যেতে হবে? আটা ময়দা মেখে সুন্দর হওয়া দিয়ে কী লাভ? সেই তো সব ধুয়েই যাবে। শুধু শুধু আমার বউকে টানবি না, তোর বউ ময়দা সুন্দরী হবে, দেখে নিস। ইন্তেশার মাথা চুলকাতে চুলকাতে ভাইয়ের কাঁধে হেলান দিয়ে একটা দুষ্টু হাসি ছোড়ে। ইস্তিয়াক বুঝে উঠতে পারে না হঠাৎ এইরকম আচরণ কেন। কিছু বলবে কিনা এই নিয়ে ভাবছে, তার আগেই আমার বউটা ন্যাচারাল সুন্দরী ভাই, দেখলেই শুধু কেমন কেমন লাগে, মন চাই একটু টেস্ট করি, তিতা না মিঠা। ইনু, ভারী নির্লজ্জ হয়ে গেছিস। বড় ভাইয়ের সামনে এসব কথা বলতে লজ্জা করছে না তোর? ওকে দেখলেই এমন হয় ভাই, কন্ট্রোল করা যায় না। আই মিস ইউ উষা। শেষ কথাটা ইন্তেশার বলে ফেলে শূন্য ফ্লোরের দিকে তাকিয়ে। ওর গলায় কেমন জানি হাহাকার মিশে থাকে। ইস্তিয়াকের চেহারায় তখনও চিন্তার ছাপ স্পষ্ট। যদি ইয়ানুর সাহেব জেনে যান 8 বছর আগে ঠিক কী কারণে তাকে হঠাৎ বাংলাদেশে ফিরতে হয়েছিল, তাহলে কি কখনো উষার জন্য ইন্তেশারকে গ্রহণ করবেন? তার উপর বয়সের পার্থক্য অনেকটাই। কিভাবে একজন বাবা 28 বছরের যুবকের হাতে তুলে দেবেন নিজের 18 বছরের কিশোরী মেয়েকে? ইন্তেশার বুঝতে পারে ভাইয়ের চুপ করে যাওয়ার কারণটা, তবে সে কিছুই বলে না। একটু দূরে সরে ধপ করে গিয়ে বিছানায় বসে পড়ে। ইনু, উষাকে এসব থেকে আর কতদিন দূরে রাখবি? কখনো না কখনো তো জানবেই আমরা আসলে কে। তখন যদি তোকে ভুল বোঝে? জানি না ভাই কিছু, তবে যদি কখনো ওর চোখে আমার জন্য ভালোবাসার ছায়া দেখি, তাহলে আর নিজেকে আটকাতে পারবো না। ইয়ানুর আঙ্কেল মানবে তো? সমাজ কি বলবে? ইন্তেশার শুধু এক ফালি মলিন হাসে। চোখ বন্ধ করলেই মেয়েটার মুখ ভেসে ওঠে। ওকে ছাড়া যে ইন্তেশার নিজেকে কল্পনাও করতে পারে না। সবকিছু অসহ্য লাগতে থাকে হঠাৎই। ইন্তেশার চোখ বন্ধ করে, ঠোঁট বেয়ে ভেসে আসে 2টি স্তব্ধ অথচ তীব্র আবেগঘন লাইন। যখনও ওই রূপ স্মরণ হয়, থাকে না লোক লজ্জার ভয়। শাহ আলম নিবাসের হলরুমে বসে আছে ইস্তিয়াক, ইন্তেশার। ঘড়িতে তখন 10টা বেজে 15 মিনিট। কিছুক্ষণ আগেই 2 ভাই অহনা, আন্নি ও উষাকে পার্লারে নামিয়ে দিয়ে এসেছে। তবে গাড়ি নিজেদের বাড়ির দিকে না ঘুরিয়ে ইন্তেশার সোজা এনে থামিয়েছে উষাদের বাড়িতে। কেন এনেছে সেই বিষয়ে ইন্তেশার এখনও ইস্তিয়াককে কিছুই বলেনি। তবে ইস্তিয়াকের ভেতরে এক অজানা অস্বস্তি জমতে শুরু করেছে এই সময়ে, যখন আর কিছুক্ষণের মধ্যেই তার বিয়ে। অন্যদিকে হবু জামাইকে দেখে কিছু খারাপ হয়েছে এই ভয়ে সামনে বসে আছে অহনার বাবা আনোয়ার সাহেব আর তার ছোট ভাই ইয়ানুর সাহেব, সঙ্গে তাদের 2 সহধর্মিনী উষানী আলম এবং আঞ্জুমান। সবাই একে অপরের মুখ চেয়ে চুপচাপ বসে আছে। নীরবতা ভেঙে আনোয়ার সাহেব এবার প্রশ্ন করে ওঠেন, বাবা কিছু হয়েছে? একটু পরেই তো বিয়ে, অথচ তোমরা এখন এখানে? হবু শ্বশুরের মুখের দিকে তাকিয়ে ইস্তিয়াক দেখে লোকটা টেনশনে ঘেমে উঠেছে। পরিস্থিতি সামাল দিতে ইস্তিয়াক হালকা হাসি দিয়ে বলে ওঠে, না আঙ্কেল, কোনো সমস্যা হয়নি। আসলে একটা ছোট্ট রিকোয়েস্ট ছিল। রিকোয়েস্ট? ইস্তিয়াক এবার ইন্তেশারকে কোনোই দিয়ে ধাক্কা দেয়। যা বলতে এসেছে তা যেন এখনই বলে। ইন্তেশার ইয়ানুর সাহেবের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে তার ভাবভঙ্গি কেমন। তবে ইস্তিয়াক আবারও খোঁচা দিলে ইন্তেশার নিজেকে প্রস্তুত করে বলে ওঠে, ইয়ানুর আঙ্কেল, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। ইয়ানুর আলম বুঝে উঠতে পারে না কি রিকোয়েস্ট হতে পারে। চোখের ইশারায় জানতে চাই কি রিকোয়েস্ট। এখানে ভাইয়ার বিয়ের সূত্রেই এসেছি, কিন্তু কাকতালীয়ভাবে আপনাদের সাথে আবার দেখা। আমরা সবাই জানি আমরা আসলে কে, কিন্তু উষা কিছুই জানে না। আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের আসল পরিচয়টা যেন উষার অজানায় থাকে। সবই বুঝলাম, তবে এমন রিকোয়েস্টের কারণ কি ইন্তেশার? বাবা, মা আর আমি ওকে একটা সারপ্রাইজ দিতে চাই আঙ্কেল। ইন্তেশারের এমন সরল বাচ্চামো ভরা আবদার শুনে এতক্ষণ গম্ভীর হয়ে থাকা ইয়ানুর আলম হেসে ফেললেন। নিজের হাসি চেপে তিনি ইন্তেশারকে আশ্বস্ত করলেন উষা কিছুই জানতে পারবে না। বাকি সবাইও হ্যাঁ মিলিয়ে হালকা হেসে ফেলল, বিশেষ করে উষানী আলম, যিনি ইন্তেশারকে বরাবরই পছন্দ করেন। ছেলেটা পরিশ্রমী, নামকরা ডাক্তার আর সবার আদরের। গম্ভীর হলেও স্বল্পভাষী। তিনি যথেষ্ট বুদ্ধিমান, অপ্রয়োজনে কোনো ঝামেলায় জড়ান না। তাহলে উঠি আঙ্কেল, দেরি হয়ে যাবে। 2 ভাই একসাথে উঠে দাঁড়ায়। ঘড়িতে তখন 10টা 30 বাজে। এখন বাড়িতে না পৌঁছালে বরযাত্রী বেরোতে দেরি হয়ে যাবে, তখন আরেক রকম ঝামেলা। আনোয়ার সাহেব সহ সকলে সম্মতি জানায় যাওয়ার ব্যাপারে। বিয়ে বাড়িতে এখন সবার অনেক কাজ,
আর কিছুক্ষণ পরেই বরযাত্রী হয়ে আসবে, তখন ব্যস্ততা আরও বেড়ে যাবে। আর কোনো কথা না বাড়িয়ে বিদায় জানিয়ে দুই ভাই গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। লাল টুকটুকে বউ সেজে বসে আছে অহনা। চোখ ধাঁধানো লাল বেনারসি, ভারী গয়নায় নিজেকে মুড়িয়েছে। চুলে তাজা রক্তলাল গোলাপ, নাকে মিলিয়ে পড়া নথ, গায়ে হালকা ব্রুশের ছোঁয়া। সব মিলিয়ে একদম নববধূর মতো দেখাচ্ছে তাকে। বাইরে তখন চারদিক থেকে জোহরের আজানের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। অহনার সাজ শেষ অনেক আগেই। এখন আন্নি সাজানো শেষ পর্যায়ে, শুধু উষার সাজ বাকি। এইদিকে অহনার ফোনে একের পর এক কল আসছে বাড়ি থেকে। জানানো হচ্ছে বরযাত্রী রওনা হয়ে গেছে, অথচ মেয়েগুলোর এখনো খবর নেই। অহনা মাথায় হাত দিয়ে বসে আছে, কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। আন্নির সাজ শেষ, এখন শুধু উষা বাকি, অথচ আঞ্জুমান মেয়েকে এখনই বাড়ি ফিরতে বলছেন 1 সেকেন্ড দেরি না করে। তিনি আর সহ্য করবেন না। পাশ থেকে আন্নি পরনের লেহেঙ্গাটা উঁচু করে বোনের দিকে এগিয়ে আসে। সেও নিজেকে সাজিয়েছে সম্পূর্ণ ওয়েস্টার্ন লুকে, স্মোকি আই, নুড লিপস্টিক। তাকেও অসাধারণ লাগছে দেখতে। কম্পমান ফোনের শব্দে অহনার ধ্যান ভাঙে। কি করবে ভেবে না পেয়ে চটজলদি ইন্তেশারের কথা মনে পড়ে যায়। যেই ভাবা সেই কাজ। সাথে সাথেই ডায়াল লিস্টে ইন্তেশারকে কল দেয় অহনা। 1 বার 2 বার 3 বার গিয়ে অবশেষে ফোনটা রিসিভ হয়। অহনা চিন্তিত ভঙ্গিতে ওপারের মানুষটাকে কিছু বলার সুযোগ না দিয়েই বলে ওঠে, ভাইয়া বিপদে পড়েছি, উদ্ধার করুন প্লিজ। গম্ভীর কণ্ঠে সাথে সাথে ইন্তেশার উত্তর দেয়, কি হেল্প খুলে বলো অহনা। আমরা এখনো পার্লারে আছি। আমার আর আন্নির সাজ কমপ্লিট হলেও উষার হয়নি এখনো, অথচ বাসা থেকে এখনই তাড়া দিচ্ছে। আপনি যদি উষাকে রিসিভ করে একটু বাসায় দিয়ে আসতেন খুব উপকৃত হতাম। চলন্ত গাড়িতে উষার নাম শুনেই ইস্তিয়াক সাইডে গাড়ি পার্ক করে ফেলে। ফোনটা এতক্ষণ সামনেই ছিল। ভালো করে শোনার জন্য ফোনটা এবার কানে চাপে। কিছু না জানার ভান করে আবার জিজ্ঞেস করে, উষা মানে তোমার চাচাতো বোন? সাথে সাথেই উত্তর আসে, হ্যাঁ। যদি বলি পারবো না তাহলে? ওপাশ থেকে উত্তেজিত কণ্ঠস্বর ভেসে আসে। অহনা অসহায়ভাবে বলে, প্লিজ ভাইয়া। ঠিক আছে, 5 মিনিটের মধ্যে আসছি, তোমরা এখনই বেরিয়ে যাও, আমি উষার জন্য অপেক্ষা করব। ইন্তেশার আসবে শুনে অহনা চিন্তামুক্ত হয়। দ্রুত আন্নিকে নিয়ে বেরিয়ে পড়ে এবং উষাকে তৈরি হতে বলে। উষাও আর দ্বিমত করে না পরিস্থিতি বুঝে, তবে যাওয়ার আগে বলে যায় না তাকে কে নিতে আসবে, শুধু বলে সময় মতো কেউ নিতে আসবে। এদিকে ইন্তেশার কল করে ইস্তিয়াককে জানায় সে সোজা অহনাদের বাড়িতেই যাবে। ইস্তিয়াক জোর করলে সে বলে তার হুট করে কাজের চাপ পড়ে গেছে, সে সোজা বিয়ের আগেই পৌঁছে যাবে। ইস্তিয়াক আর জোর করে না, আসবে বলেছে মানে আসবেই, এটাই তার বিশ্বাস। অন্যদিকে উষা বারবার বারণ করে চলছে তার এত হেভি মেকআপ পছন্দ না, তাকে হালকা কিছু সাজিয়ে দিতে। আপু আমায় হালকাভাবে কিছু করে দিন, আমি এত মেকআপ ক্যারি করতে পারবো না। ঠিক আছে, আমি চেষ্টা করছি ন্যাচারালভাবে মেকআপটা দেওয়ার। সময় নিয়ে শেষবারের মতো গাল লালা ভাই রাঙিয়ে দিয়ে উষার সাজ শেষ করে মেকআপ আর্টিস্ট। লম্বা কেশরাশি পিঠে ছড়িয়ে দিয়ে কানের একপাশে তাজা রক্তলাল গোলাপ গুজে দেয় মেয়েটার। বিয়ের সাজের সাথে মিলিয়ে লাল খয়েরি লেহেঙ্গা পরেছে উষা। এমন সময় গাড়ির হর্ন কানে আসতেই উষা বুঝে ফেলে তাকে নিতে কেউ এসে গেছে। উষা দ্রুত নিজের সবকিছু গুছিয়ে বাইরে বেরিয়ে যায়। বাইরে বেরিয়ে চোখ যেন চড়ক গাছ। সামনে দাঁড়িয়ে থাকা গাড়িতে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে ইন্তেশার। এখনও তাকে খেয়াল করেনি, ফোনে কথা বলছে আনমনা হয়ে। গতদিনের ঘটনার জন্য কিছুটা অপ্রস্তুত হয়ে যায় উষা। ইন্তেশারকে দেখে অস্বস্তি আর লজ্জা পেতে থাকে। এদিকে কল কেটে ফোন পকেটে ঢুকে ইন্তেশার সামনে তাকাতেই চোখ গিয়ে পড়ে উষার ওপর। কেমন ঘোরে হারিয়ে যেতে থাকে সে। উষার দিক থেকে চোখ সরাতে ব্যর্থ হয়। বাম পাশের হৃৎপিণ্ডটা বেসামাল হয়ে লাফাতে থাকে। নিজের অজান্তেই ইন্তেশার 2 হাত বুকে চেপে ধরে। ইন্তেশারের তাকানোতে উষা অস্বস্তি বোধ করে। লজ্জায় মিয়ে গিয়ে খামচে ধরে লেহেঙ্গার 2 ধার। আর ইন্তেশার উষাকে স্বাভাবিক করতে নিজের দৃষ্টি সরিয়ে নিয়ে বলে ওঠে, এদিকে এসো, দেরি হয়ে যাচ্ছে। উষাও নিজেকে ঠিক করে এগিয়ে যায় গাড়ির দিকে। সামনে আসতেই ইন্তেশার ফ্রন্ট সিটে বসতে বলে। নিজেও ড্রাইভিং সিটে বসে পড়ে আর সময় নষ্ট না করে গাড়ি ঘুরিয়ে সোজা শাহ আলম নিবাসের দিকে রওনা দেয়। এদিকে জানালার বাতাসে উষার ছড়িয়ে রাখা চুলগুলো বারবার ইন্তেশারের মুখে এসে পড়ছে। ইন্তেশার বিরক্ত হওয়ার বদলে চুলের গন্ধ গভীরভাবে শুকতে থাকে। নিজেকে উন্মাদ মনে হতে থাকে, অথচ সরল উষার এসব কিছুতেই খেয়াল নেই। জানালায় হাত রেখে চুপচাপ থুতনি ঠেকিয়ে শহর দেখা নিয়ে ব্যস্ত। তোমার চুলের গভীর মাদকতা যেন নিশার নিষিদ্ধ ঘ্রাণ। আমি নিয়ন্ত্রণ হারিয়ে এক অন্ধকার তলানিতে ডুবে যাচ্ছি রূপাঞ্জল। চট করে ঘাড় ঘুরিয়ে ফেলল উষা। একটু আগে কি লোকটা তাকে রূপাঞ্জল বলে ডাকলো? মুহূর্তের মধ্যেই উষার মধ্যে কিছু পরিবর্তন দেখা যায়। দ্রুত বলে ওঠে, ভাইয়া আপনি কি আমায় ডাকলেন? নিজের ভুলটা বুঝতে পেরে ইন্তেশার মাথা নাড়ে।
তোমার চুলগুলো সরিয়ে নাও, আমি বিরক্ত বোধ করছি। উষা যেন আকাশ থেকে পড়ে। এমন খটখটে কথা শুনে সাথে সাথেই চুল টেনে আবারও ঘাড় ঘুরিয়ে বাইরের দিকে তাকায়। লোকটা কি বলল? তার চুলে সে বিরক্ত হচ্ছে? কি অসভ্য বর্বর লোক! এমন লোক জীবনেও দেখেনি উষা। রাগে নাকের ডগাটা লাল হয়ে আছে। মনে মনে প্রতিজ্ঞা করে জীবনে এই লোকের সামনে আর বসবে না। কাল থেকে বারবার অপমান করছে, এর যোগ্য জবাব উষা ঠিকই দেবে। বাচ্চাদের নাক ফুলিয়ে রাগ করতে নেই। হালকা খোঁচা মেরে কথাটা বলতেই রাগে গাল ফুলিয়ে মুখ না ঘুরিয়েই উষা ফট করে জবাব দেয়, কেন? বাচ্চাদের বুঝি রাগ করার ওপর বারণ আছে? বারণ তো আছেই, তাছাড়া কামড়ে দিতে কেউ দুইবার ভাববে না। ইন্তেশারের ভঙ্গিটা এমন যেন খুব সাধারণ কথা বলছে। এদিকে উষার চোখ কপালে। কে কামড়ে দেবে? ইন্তেশারের ঠোঁটে দুষ্টু হাসি খেলে যায়, তবে সে আর কিছু না বলে ড্রাইভিংয়ে মনোযোগ দেয়। গম্ভীর হয়ে জানালা দিয়ে তাকিয়ে থাকে, যেন প্রশ্নটাই শোনেনি। কিন্তু উষার শান্ত থাকা সম্ভব নয়। একে তো ঘোর বিরক্তিকর পুরুষ, তার উপর কথা মাঝখানে থামিয়ে এমনভাবে গাড়ি চালাচ্ছে যেন কিছুই হয়নি। মনে হাজারটা প্রশ্ন দোলা দিতে থাকে। কে কামড়াবে? কেন কামড়াবে? রাগের জন্য নাকি অন্য কিছু? কপাল কুঁচকে উষা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ইন্তেশারের দিকে। মুখে না বললেও ভেতরে ভেতরে উত্তরের জন্য অস্থির হয়ে পড়েছে। আর এদিকে ইন্তেশার ফ্রন্ট মিররে এক ঝলক তাকিয়ে সবকিছু উপভোগ করছে। মেয়েটার প্রতিটা অভিব্যক্তি যেন তার চোখের পটে আঁকা হচ্ছে। বিশেষ করে রেগে গিয়ে লাল হওয়া নাকটা দেখে নিজের নিয়ন্ত্রণ হারানোর মতো অবস্থা তার। মেয়েটা যদি জানতো ওর ফুলে ওঠা নাকটাই আমাকে কামড়ে দিতে বাধ্য করছে, তাহলে নিজেই আয়না দেখে নাক চাপা দিয়ে বসে থাকতো। মনে মনে ভাবে ইন্তেশার, আর আড়ালেই হেসে ফেলে। তোর রেড চেরির দেখা পাবি না উষা, এসব পাগলামো বন্ধ কর। কতদিন এইভাবে দূরে থাকা মানুষটার জন্য অপেক্ষা করবি? সে কি আদতে তোকে মনে রেখেছে? না তোর কিছু মনে আছে? চাচ্চু বা চাচিমা কেউ তো এই বিষয়ে কিছু বলতেই চায় না। তাহলে কিভাবে খুঁজবি তোর ভালোবাসার মানুষকে? জানি না রে, তবে আমি আমার রেড চেরিকে ঠিক খুঁজে বের করব, দেখিস। আত্মবিশ্বাসী স্বরে আন্নির সাথে কথা বলছে উষা, যেন সে জানে তার ভালোবাসার মানুষকে ঠিক খুঁজে বের করতে পারবে সে। তবে এটা কি আদৌ সম্ভব? পাগলামো বন্ধ কর। প্যারাম্বুর ওয়ার্কশপের আশেপাশে ছিলি, শুধু এইটুকুই মনে আছে। ছেলেটার নাম দিয়ে কি খোঁজ মিলবে? 8 বছর আগের ঘটনা। এতদিনে তোর রেড চেরি বিয়ে করে বাচ্চা কাচ্চাও নিয়ে ফেলেছে। না, আমার বিশ্বাস উনি আমাকে খুঁজে নেবেন, অথবা আমিই খুঁজে নেব। আমাদের একটা সংসার হবে, তারপর হালিহালি বাচ্চাদের গোডাউন দেব। উষার হালিহালি বাচ্চার গোডাউনের কথা শুনে আন্নি হেসে কুটি কুটি হতে থাকে। মেয়েটা একেবারে পাগল হয়ে গেছে অজানা অচেনা লোকটার জন্য। উষাকে রাগাতে আন্নি হেসে বলে, তুই তো নিজেই বাচ্চা, আবার হালিহালি বাচ্চার গোডাউনের স্বপ্ন দেখিস? তোর রেড চেরির হদিস নেই, অথচ বাচ্চার স্বপ্ন দেখিস। হাউ ফানি উষা। উষা অসহায় ভঙ্গিতে চেয়ারে বসে ঠেস দিয়ে নড়ে চড়ে বসে। পা দুটো গুটিয়ে নিয়ে হাঁটুতে মুখ নামিয়ে ফেলে। বিগত 8 বছর ধরে সে তার রেড চেরিকে মনে রেখেছে। অনেকবার জানতে চেয়েছে কেমন আছে সে, তবে ছোট্ট উষা বারবার ব্যর্থ হয়েছে, কিছুই জানতে পারেনি। বাবা মাকে এই বিষয়ে কিছু জিজ্ঞেস করলে কোনো না কোনো কারণে এড়িয়ে যায়, অথবা উষাকে বকা দিয়ে চুপ করিয়ে দেয়। এর সঠিক কারণটা উষা আদৌ জানে না। বন্ধুর মতো বোনকে ছোটবেলা থেকেই তার ইন্ডিয়ার জীবন, তার ভালো লাগার প্রথম পুরুষ, সব কথা শেয়ার করতো হাসি মুখে। কবে যে দেখতে দেখতে ছোট্ট উষা অষ্টাদশীতে পা রাখলো খেয়ালই নেই। উষা মন খারাপ করে, এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে থাকে। আন্নি বুঝতে পারে উষার মনের অবস্থা, তাই চটজলদি বলে, উষা, একটা বুদ্ধি এসেছে মাথায়। উষা ঠোঁট উল্টিয়ে জানতে চায়, কি? একটা কাজ করি চল, আমরা ইস্তিয়াক ভাইয়া আর তার ভাইয়ের কাছে সাহায্য নিতে পারি। তারাও তো ইন্ডিয়া থেকে এসেছে, আবার তোর রেড চেরি মেডিকেলের ছাত্র ছিল, লোকটা হয়তো সাহায্য করতে পারে। আন্নির কথায় উষা দ্বিমত পোষণ করে বলে, আমি কখনোই ওই অসভ্য মার্কার লোকটার কাছ থেকে সাহায্য নেব না। এই টপিক বাদ দে, আমিই খুঁজে নেব। তা কিভাবে খুঁজবি? ইন্ডিয়ায় যাবি না কাউকে চিনিস? বিপদের সময় গাধাকেও গরু বানিয়ে হাল চাষ করতে হয়, বুঝেছিস? তবুও আমি কখনো চাইব না সাহায্য। তাহলে তোর রেড চেরিকে ভুলে যা। যতই উষা না বলুক, আন্নির কথাটা মনে মনে ভাবতে লাগলো, যদি সে রেড চেরিকে খুঁজতে চায় তাহলে ওই অসভ্য লোকটার সাহায্য নিলেও হয়তো কিছুটা উপকার পাবে। কিন্তু কিভাবে সে সাহায্য চাইবে? যদি লোকটা বারণ করে দেয়, বাবা মাকে কিছু বলে দেয়, তাহলে উষানি আলম একটা মারও মাটিতে ফেলবে না নিশ্চিত। কি করবে ভাবতে থাকে উষা। তবে শেষের দিকে আন্নি ভালো একটা আইডিয়া দেয়। উষা, কাজ শেষ হওয়া পর্যন্ত ডাক্তারকে ভালোভাবে ট্রিট কর, দেখবি সাহায্য করবেই। আর না করিস না বনু, প্লিজ। হাতে আর কোনো উপায় না থাকায় উষা মেনে যায়, তবে দুষ্টু হেসে বলে, কাজটা শেষ হোক, তারপর রেড চেরিকে দিয়ে বেটাকে আচ্ছা জব্দ করব, দেখিস। ঠিক আছে।
তোরা এখানে কি করছিস? বিয়ে শেষ হতেই 2টা হারিয়ে গেলি। ওইদিকে কি কাণ্ড ঘটে গেছে জানিস কিছু? পেছন থেকে আন্নির মামাতো ভাই নুহান আর উষার খালাতো বোন মারুয়ার গলার স্বর ভেসে আসে দুইজনের কানে। সাথে সাথেই ঘাড় ঘুরিয়ে দুইজন তাকায় ওদের দিকে। সমবয়সী 4 জনের দলটা সবার কাছে ভাইরাস গ্যাং নামে পরিচিত। স্কুলে মেধাবী ছাত্র হলেও এরা নাম করা পিচ্ছু বাহিনী। সব শয়তানি কাজে এরা সবার আগে, আর ভালো কাজে সবার পেছনে। এই তো কিছুদিন হলো উচ্চ মাধ্যমিক পেরিয়েছে, অ্যাডমিশনের যুদ্ধে নেমেছে। উষা আর মারুয়া ঢাকা মেডিকেলে চান্স পেলেও নুহান আর আন্নি ঢাকা ভার্সিটিতে চান্স পেয়েছে। নুহান আর মারুয়ার উৎসুক চোখের দিকে তাকিয়ে আছে ওরা, কি ঘটেছে জানার জন্য। আন্নিকে রেখে উষা প্রশ্ন করে, কিটা নুহেন না, কি হলো আবার? মারুয়া কি আবার তোকে থাপ্পড় মারছে? নুহান মাথা চুলকানোর ভান করে চুলে হাত চালিয়ে বলে, ডাইনি, আমায় মারেনি, আসল কথা শোন। আয়ান, জিয়ান আর তালহা ভাইয়া সবাই মিলে চিলেকোঠার ঘরে বিদেশি পানি দিয়ে আহনাপুর বিয়ে সেলিব্রেট করছে। ওয়াইনের বোতল আমি নিজের চোখে দেখে এসেছি। বিশ্বাস না হলে মুরগিকে জিজ্ঞেস কর, মানে মারুয়াকে। মুরগি সম্বোধনে মারুয়া চোখ পাকিয়ে তাকায় নুহানের দিকে, যেন চোখ দিয়েই গিলে ফেলবে। নুহান ভয় পেয়ে সাথে সাথেই ইশারায় ক্ষমা চেয়ে নেয়। মনে মনে পণ করে আর কখনোই এমন ডাকবে না। এদিকে উষা আর আন্নি আকাশ থেকে পড়ার মতো অবাক হয়। তানহা আর আয়ান ভাইরা এমন করতে পারে, কিন্তু জিয়ান ভাইয়া, গুরুগম্ভীর মানুষটা, এমনটা তিনি করতে পারলেন? উষার মুখ হা হয়ে যায়, বিশ্বাসই হচ্ছে না। তবে উষা ঠিকই দেখতে যাবে আসলে নুহানের কথা সত্যি কিনা, আর সত্যি হলে ব্ল্যাকমেল করে ট্রিট নেবে সব ভাইয়াদের থেকে, সাথে শপিং ফ্রি। মনে মনে এইসব ভাবতে ভাবতে মুচকি হাসতে থাকে। বাকি 3 জন তখনও উষার হাসির মানে খুঁজে পাচ্ছে না। নুহান, এবার আমার কথা মিলল? বলছিলাম না সেদিন হলুদ সন্ধ্যার পর থেকে উষা স্বাভাবিক আচরণ করছে না? নিশ্চিত ভূতে ধরছে ওকে। আন্নির কথা শুনে রাগে গা জ্বলে ওঠে উষার। সাথে সাথে এক চর বসিয়ে দেয় আন্নিকে। আর বেচারা আন্নি ভেবেই পায় না মেয়েটার মুখ থেকে হাত কেন এত বেশি চলে। সে তো খারাপ কিছু বলেনি, ঠিকই তো বলেছে। উষাকে সত্যিই ভূতে ধরেছে। মুখ ফুলিয়ে আন্নি চুপচাপ দাঁড়িয়ে থাকে, কারোর সাথে কথা বলবে না। উষা তখন বলে ওঠে, মারুয়া, নুহান, আন্নি, তোরা ভাইয়াদের ডেকে কিছু কাজের নিচে আনবি, আর আমি ওইদিকে গিয়ে কিছু বোতল চুরি করব। বিদায় কত সময় হাতে আছে রে নুহান? 1 ঘন্টা। যা করবি খুব দ্রুত উষা। আপাতত সবাই খেতে বসবে, খাওয়া শেষ হলেই রওনা দেবে। এটাই সুযোগ, কাজে নেমে পড়ো পাপির দল। মিশন লাল পানি। যা বলবেন মহারানী। একসাথে 3 জন চিৎকার দিয়ে বলে ওঠে। এরপর একে একে সকলেই পালিয়ে যায় যার যার কাজে, মিশন লাল পানির উদ্দেশ্যে। ভাইয়া, লিভিং রুমে বসে আছে আন্নির মামাতো ভাই তালহা। পরনের শুভ্র পাঞ্জাবির বুকে 2টো বোতাম খোলা রেখে বাতাস খাচ্ছে সে। গত 3 দিন ধরে খেটে মরছে বেচারা, রেস্ট নেওয়ার সময় নেই কারো হাতে। ওপরে বসে আছে আয়ান, উষার খালাতো ভাই, মারোয়ার ভাই। শুধু জিয়ানই নেই, বড়দের সঙ্গে মিলে অতিথিদের খাবার পরিবেশনের দায়িত্বে ব্যস্ত সে। আয়ান আর তালহা মাস্টার্স করছে, আর জিয়ান একজন নামকরা ডাক্তার। জিয়ান, আয়ান আর মারোয়া এরা আপন ভাই বোন। অন্যদিকে উষার খালাতো ভাই বোন। আর তালহা ও নুহান আপন 2 ভাই হলেও নুহান সবসময় বড় ভাইয়ের পেছনে লেগেই থাকে। মারামারি ঝগড়া লেগেই আছে। উল্টো মারোয়া অনেক বেশি বুঝদার মেয়ে। নুহানের ডাকে তালহা কপাল কুঁচকে ফেলে বলে, কি হয়েছে, ডাকছিস কেন? ভয়ের ঠেলায় আমতা আমতা করে নুহান বলে, খালু তোমায় ডাকছে। ওইদিকে বরযাত্রীদের খাওয়ার সময় হয়ে গেছে, তোমরা কেউ নেই। তো তুই যা, একটু হেল্প কর, সারাদিন তো ঘুরেই বেড়াস। আহ তালহা, চুপ হ, ওর পেছনে এত লেগে থাকিস কেন? চল সাহায্য করি, পরে তো পার্টি পাবি। উঠ শালা, দেরি করিস না। জিয়ান ভাইয়া এক হাতে কত কিছু দেখবে, আমরা গিয়ে সাহায্য করলে দেখবি আমাদের ভাগে বেশিই পড়বে। আয়নের কথায় তালহা আর কিছু না বলে উঠে দাঁড়ায়। আয়েশি ভঙ্গিমায় এতক্ষণ থাকলেও সে এবার হাত গুটিয়ে পাঞ্জাবির স্লিপ 2টো উঠিয়ে ফেলে। সঙ্গে সঙ্গে ফর্সার লোমশ হাত 2টো দেখা যায়। আর কোনো কথা না বাড়িয়ে আয়ন ও তালহা লিভিং রুম থেকে বেরিয়ে পড়ে। এদিকে আড়ালে দাঁড়িয়ে থাকা উষা আর মারোয়া বেরিয়ে আসে। সোজা লিভিং রুমে এসে উষা ওদের পাহারা দিতে বলে। নিজে ধীরে ধীরে ওপরে উঠতে থাকে। লেহেঙ্গা পরে ওঠা সহজ না হলেও ধীর পায়ে সিঁড়ি ভেঙে দোতলার ঘরগুলো পেরিয়ে ছাদের দিকে উঠে যায়। ছাদে পৌঁছে সোজা চোখ পড়ে চিলেকোঠার ঘরের দিকে। আলতোভাবে দরজায় ধাক্কা দিয়ে খুলে ফেলল। ঘরটা অন্ধকার। ঘরের শুধু ভাঙা জানালা দিয়ে একফালি সূর্যের আলো ঢুকছে। ধীরে ধীরে উষা ভেতরে ঢুকে অন্ধকার হাতড়ে খুঁজতে থাকে কাঙ্ক্ষিত জিনিস। এদিকে সিঁড়ি বেয়ে কারো ওপরে ওঠার শব্দ কানে আসে। তাড়াহুড়ো করে কাঠের চৌকির নিচে কিছু আবিষ্কার করে উষা। সঙ্গে সঙ্গে 2টো বোতল আঁচলের নিচে লুকিয়ে নেয়। তারপর যেভাবে এসেছিল ঠিক সেইভাবেই দরজা বন্ধ করে বেরিয়ে যায়। সিঁড়ি দিয়ে নামার সময় উষার সঙ্গে দেখা হয়ে যায় নুহানের মায়ের। তবে ভয়ের চোটে সে পাত্তা না দিয়ে সোজা নিচে নেমে পড়ে।
নিচে নেমে দেখে না আন্নি আছে আর না নুহান। ওদের খুঁজতে খুঁজতে বাড়ির বাইরে এসে পড়ে উষা। ওদের থাকার সম্ভাবনা স্টেজের পেছনে, এমনটাই কথা ছিল। সেই ভেবে হাঁটতে থাকে এক মনে। এমন সময় পুরুষালী কণ্ঠ ভেসে আসে উষার কানে। মুহূর্তেই ভয়ে থেমে যায় উষা। চোখ দিলে দেখবে কে, সেই সাহস হয় না। যদি জিয়ান ভাইয়া বা তালহা হয় তাহলে একটা মারও মাটিতে পড়বে না, সাথে ওর ট্রিট শপিং সব ভেস্তে যাবে। মনে মনে দুঃখী দুঃখী ভাব করে দাঁড়িয়ে থাকে উষা। ম্যাডাম, পিছনে কি লুকাচ্ছেন? ইন্তেশারের গম্ভীর কণ্ঠের প্রশ্ন শুনে চমকে ওঠে উষা। ভয়ে কাঁপতে কাঁপতে আমতা আমতা করে কিছু বলতে গেলে ইন্তেশার এক কদম এগিয়ে আসে উষার দিকে। উষা কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে, কাঁপাকাঁপি শুরু করে দেয়। এভাবে কাঁপছেন কেন ম্যাডাম? ভূত দেখেছেন নাকি আমি অতীব সুন্দর লাগছি? উষা একগাল হেসে গলা খাকারি দিয়ে বলে ওঠে, আসলে ঠান্ডা লাগছে ভাইয়া, তাই। ইন্তেশার আকাশের দিকে তাকায়, চোখে রোদ এসে পড়ছে, কিন্তু তারপরেও ভান করে বলল, ও আচ্ছা, এই 43 ডিগ্রি গরমের ঠান্ডা? বাহ, ম্যাডাম তো রীতিমতো মানবেসি। আসলে বুঝলেন না, আমার গরমে ঠান্ডা লাগে আর শীতকালে গরম। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে ইন্তেশার উষার দিকে একটু ঝুঁকে পড়ে। উষার নরম ঠোঁট ইন্তেশারের গলার কাছটুকুতে ছুঁই ছুঁই। তবে উষাকে অবাক করে দিয়ে ইন্তেশার উষার পেছনে লুকিয়ে থাকা 2টা ভোটকার বোতল বের করে, ঠিক যেন জাদুকর টুপি থেকে খরগোশ বের করেছে। তা বুঝি এই গরম ঠান্ডার বৈজ্ঞানিক সমাধানে লুকিয়ে ভোটকা নিতে চাচ্ছিলেন? বেশ তো, ম্যাডাম চাইলে এই বোতলের কাজটা আমি করে দিতে পারি, আর আপনাকে গরম রাখার দায়িত্বটাও যদি দেন আমি বেশ ভালোভাবে সামলাতে পারি। একটা দুষ্টু হাসি ঠোঁটের কোণে টেনে ইন্তেশার চোখ নামিয়ে নেয়, যেন সব বলেও কিছুই বলেনি। অন্যদিকে উষা হতবাক চোখে তাকিয়ে থাকে ইন্তেশারের দিকে। মুখে কিছু বলতে গিয়েও বলল না, তবে চোখে ঠাট্টার ভয় আর লজ্জা মিলেমিশে যেন তাপমাত্রা আরও কয়েক ডিগ্রি বেড়ে যায়। উষা আর দেরি না করে মুহূর্তেই দৌড়ে যায় সামনের দিকে, মনে মনে নুহানের গোষ্ঠী তুষ্টি করতে করতে। যদি লোকটা ভাইয়াকে বা বাবাকে বলে দেয় তাহলে আমার খবর আছে। চোখে পানি টলমল করতে থাকে, তারপরেও খুঁজতে থাকে ওদের। একটা সময় ডেকোরেশনের জায়গা থেকে একটু দূরে দেখতে পাই নুহান, মারোয়া আর আন্নি 3জন গোল করে চেয়ারে বসে আছে। উষা থমথমে মুখ নিয়ে ওদের সামনে দাঁড়াতেই মারোয়ার নিশ্চিন্ত ভঙ্গিতে জিজ্ঞেস করে, এমন লাগছে কেন তোকে? কেউ কি ধরে ফেলেছে? আগে বল, তোরা নিচে ছিলি না কেন? নুহান মুখ চুলকাতে চুলকাতে বলল, আসলে আমরা নিচেই ছিলাম, তবে এমন সময় জিয়ান ভাইয়া খেতে ডেকে আনে। আমরা তোর কথা বলে এখনও খেতে যাইনি, এখানে অপেক্ষা করছি। প্লিজ রাগ করিস না, আগে বল তুই ঠিক আছিস তো? চোখ মুখ লাল হয়ে আছে কেন? কেউ কিছু জানতে পেরেছে? এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামে নুহান। উষা এতক্ষণের রাগটা ঝেড়ে ফেলে বলে, কেউ জানে না, তবে ওই অসভ্য লোকটা আমার 2টো বোতল দিয়ে নিয়েছে। এখন টেনশনে আছি, যদি কাউকে কিছু বলে বসে। কোন অসভ্য? বুঝলাম না ঠিক, বলে ওঠে একসাথে মারোয়া আর নুহান। ওদের থামিয়ে দিয়ে আন্নি বলে, আরে ইস্তিয়াক ভাইয়ার ছোট ভাই ডাক্তার ইয়াসির। তা বুঝলাম, কিন্তু ওনাকে তো মানাতে হবে বিষয়টা ধামাচাপা দেওয়ার জন্য। আবার 2টো বোতলও দিলি তাকে, এখন আমাদের কি হবে? উষা নুহানের কথায় হেসে ওঠে, আর বাকি 3জন আবারও ওর হাসির কারণ বুঝতে পারে না। মুহূর্তেই নিজেকে ঠিক করে ফেলে উষা। থমথমে মুখে অসহায় ভঙ্গি পাল্টে পাশের ফাঁকা চেয়ারে বসে পড়ে। ওদের দিকে তাকিয়ে বলে, হাত উঁচিয়ে দোয়া কর, সবটা বলা যায় না, এক্সট্রা একটা বোতল থাকতেও পারে। উষার কথার মানে বুঝে ফেলে সবাই। হাত উঁচিয়ে দোয়ার ভঙ্গিতে বাড়িয়ে দিলে উষা আঁচলে লুকানো একটা ওয়াইনের বোতল বের করে। মুহূর্তে সবার মুখে হাসি ফোটে। উষা তখন সবাইকে হুকুম করে, ঠিক রাত 11টায় আমার রুমে আসবি। মিশন লালপানির লাস্ট মোমেন্ট সেলিব্রেট হবে। সবাই একসাথে ইয়াহু বলে খেতে চলে যায়। আর একটু পরেই অহনার বিদায় পালা। অহনা কেঁদেই চলেছে সেই তখন থেকে, আর ইস্তিয়াক কপাল কুঁচকে তাকিয়ে আছে তার দিকে। ভেবেই পাচ্ছে না এত কাঁদার কি আছে, ভালোবেসে বিয়ে করেছে, কই হাসি খুশি হয়ে যাওয়ার কথা, উল্টো কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলেছে। এদিকে অহনা কান্নারত মুখে মায়ের দিকে এগিয়ে গিয়ে শক্ত করে আঞ্জুমানকে জড়িয়ে ধরে। আঞ্জুমানও মেয়েকে বুকে আগলে রেখে শান্ত করার চেষ্টা করছে। সব মেয়েকেই যেতে হয় বিয়ের পর স্বামীর ঘরে, সান্ত্বনা স্বরূপ বলতে থাকে। অহনা মাকে ছেড়ে এবার বাবার দিকে এগিয়ে যায়। আনোয়ার সাহেব স্নেহভরা দৃষ্টিতে মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন। অন্যদিকে দাঁড়িয়ে থাকা উষা, আন্নি আর মারোয়ার চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রু। তাদের বোনদের মধ্যে অহনাই সবার বড় আর সবচেয়ে ভালোবাসার। উষা কান্না করতে করতে হেঁচকি তুলেছে, বারবার নাক টানছে, পরনের লেহেঙ্গার খসখসে আঁচল টেনে টেনে মুছছে চোখ মুখ। আর এই দৃশ্য এক দৃষ্টিতে দেখছে একটু দূরে দাঁড়িয়ে থাকা ইন্তেশার, গুরুগম্ভীর স্বল্পভাষী, এলোমেলো চুলে সাদা পাঞ্জাবি পরা ডাক্তার ইয়াসির। অহনা প্লিজ কেঁদো না, আমাদের দেরি হয়ে যাচ্ছে। নরম কণ্ঠে সদ্য স্বামীরূপে ইস্তিয়াকের কথাটাই কিছুটা লজ্জা পেয়ে যায় অহনা, কান্নার গতি কমিয়ে আনে। এইদিকে ইমন সাহেব আর সানা বেগম তাদের নতুন বউকে রেখে বারবার তাকাচ্ছেন উষার দিকে।
10 বছরের ছোট্ট মেয়েটা আজ কত বড় হয়ে গেছে, একদম যেন চলন্ত পুতুল। ছেলে তো কম সাধে ইন্ডিয়া ছেড়ে আসেনি। ভাবতেই দুজন মুচকি হাসে। তারপর কিছু বলতে চাইলেও ইন্তেশারের নিষেধে তারা পিছিয়ে থাকেন, যেন উষা চিনে না ফেলে। এই ভয়ে সব চেপে যায়। সমস্ত চিন্তা সাইডে রেখে সানা বেগম এগিয়ে এসে অহনার হাত ধরে নরম চোখে ওকে গাড়িতে তুলে দেন। ইস্তিয়াকও পাশে বসে পড়ে। এক এক করে বরযাত্রী যে যার মতো গাড়িতে উঠে বসে। রওনা হওয়ার সময় ঘনিয়ে এসেছে। চারদিকে নেমে এসেছে রাতের অন্ধকার। ফিরতে দেরি হলে শান্তি মঞ্জিলে পৌঁছানো মুশকিল হয়ে যাবে। অহনা, শেষবার বলছি, তোমার কান্না না থামালে আমি ড্রাইভার মানব না। এখানেই তোমাকে চুমু খেয়ে বসবো। পরে কিন্তু আবার আমাকে অসভ্য বলতে পারবে না, আগে থেকেই বলে দিলাম। ইস্তিয়াকের কথায় অহনার কান্না সম্পূর্ণ থেমে যায়। তা দেখে ইস্তিয়াক দুষ্টু হাসি হাসে। আর অহনা জানালা দিয়ে মুখ ঘুরিয়ে সবার দিকে শেষবারের মতো তাকিয়ে বিদায় নেয়। গাড়িগুলো এক এক করে বেরিয়ে পড়ে গন্তব্যের পথে। পিছনে ফেলে যায় হাজারো স্মৃতি, ভাই বোনের খুনসুটি, বাবা মায়ের ভালোবাসা। উষার দিকে একটুখানি রুমাল এগিয়ে দেয় আন্নি, চোখের পানি মুছে ফেলতে। উষা সরল মনে হাত বাড়িয়ে রুমালটা নেয়। যে না মুখ ঠেকায় অমনি নাকে লাগে এক পরিচিত গন্ধ, মিষ্টি বেলি ফুলের ঘ্রাণ। উষা এই গন্ধটা কোথাও যেন আগেও পেয়েছে, কিন্তু কিছুতেই মনে করতে পারছে না। রুমালটা যেন নেশার মতো টেনে নিয়ে যাচ্ছে উষাকে কোনো অজানা অতীতে। উষা ধীরে ধীরে চোখ মুছে ফেলে। বিস্ময় ভরা চোখে আন্নির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, রুমালটা কার আন্নি? তোর? আমার ছাড়া আবার কার হবে? আন্নির পাল্টা প্রশ্নে উষা একদম দমে যায়। তবুও মনে হয় আন্নি যেন কিছু একটা লুকাচ্ছে। ভাবনার ডালপালা আর না মেলিয়ে শেষ গাড়িটার দিকে তাকাতেই চোখে পড়ে ওই অসভ্য লোকটা ইন্তেশার। এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকেই। চোখ দুটো ঠিক যেন পড়ে নিচ্ছে উষার চোখের ভেতরকার ঝড়। আর তখনই ইন্তেশারের ঠোঁট থেকে বেরিয়ে আসে এক ঘোলাটে ভারী স্বর, কান্নাটা আজ অন্য কারোর জন্য হলেও মুছে ফেলার দায়িত্ব আমার। শুধু পার্থক্য, আজ নিজে মুছে ফেলছ, তবে একদিন ওটা মুছে ফেলার অধিকার শুধু আমার। রাত 11টা। অন্ধকার ঘরের ভেতরে চার মাথা একসাথে গোল হয়ে বসে আছে। বাইরে তখনও দূরে কোথাও থেকে সোডিয়াম আলোর নিচে বসে থাকা কুকুরের ঘেউ ঘেউ জানান দিচ্ছে অনেক রাত হয়েছে। চার জোড়া চোখ নিবদ্ধ সামনে রাখা ওয়াইনের বোতলের দিকে। পাশেই ছোট একটা গ্লাস এনেছে নুহান। সারাদিনের অক্লান্ত পরিশ্রমে সবাই যার যার ঘরে শুয়ে পড়েছে। সারা বাড়ি নিস্তব্ধ। কেউ ঠিক করতে পারছে না আসলে এটা তারা কি করবে, রেখে দেবে না একটু টেস্ট করবে। সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না। নুহান একটু সাহসী হওয়ায় বারবার বলছে সে টেস্ট করবে, তবে বাকিরা থামিয়ে দিচ্ছে। নীরবতা ভেঙে মারোয়া বলি এটা রেখে দে, খাওয়ার পর যদি কেউ মাতলামো করোস নির্ঘাত আমাদের বাড়ি থেকে বের করে দেবে। নুহান দ্বিমত পোষণ করে, সাথে সাথেই ওয়াইনের বোতলটা কেড়ে নিয়ে গ্লাসে ঢেলে ফেলে। এই নিয়ে বাকি তিনজন ওকে মারতে শুরু করলে হঠাৎ কারো পায়ের শব্দ কানে আসে। সবাই ঘেমে একেবারে অস্থির। দ্রুত বোতলটা লুকিয়ে পানির গ্লাসের পাশে ওয়াইন ঢালা গ্লাসটা রেখে দেয় আন্নি। ওদের কানেও তখন উষানি আলমের স্বর ভেসে আসে। উনি কারোর সঙ্গে কথা বলছেন, আর ওনাকে দেখেই চারজন বেশ ভয় পায়। নুহান তো দরজা খুলে দৌড়ে পালায়। একে একে আন্নি আর মারোয়া বেরিয়ে গেলে উষা শুধু একাই থেকে যায় নিজের ঘরে। উষা মন খারাপ করে উঠে দাঁড়ায় প্ল্যান ভেস্তে যাওয়ায়। সোজা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রুমের লাইট নিভিয়ে বিছানায় শুয়ে পড়ে ঘুমানোর জন্য। তবে পানির তৃষ্ণায় উঠে অন্ধকার ঘর হাতড়ে পানির গ্লাসের বদলে ওয়াইনের গ্লাসের ওয়াইন 2 ঢোক গিলে ফেলে। মুহূর্তেই বুঝতে পারে সে ভুল কিছু খেয়েছে। সাথে সাথেই গ্লাসের বাকিটুকু জানালা দিয়ে ফেলে দেয়। তারপর সোজা বিছানায় শুয়ে পড়ে। এদিকে ইন্তেশার এসেছে শাহ আলম নিবাসে একটু আগে। অহনার একটা লাগেজ রয়ে গেছে, সেখানে দরকারি সব জামাকাপড় রয়েছে। বাড়ি গিয়ে সোজা আবার ফিরে এসেছে উষাদের বাড়িতে। 2 ঘন্টা টানা গাড়ি চালিয়েছে। উষানি আলম লাগেজ দিয়ে নিচে নেমে গেছেন কিছু নাস্তা নিতে, আর ইন্তেশার দোতলার করিডোরে ফোনে কথা বলছে ইস্তিয়াকের সঙ্গে। অন্যদিকে উষা বিছানায় শুয়ে থাকলেও তার ঘুম নেই, কেমন যেন মাথা ঘুরছে। পাগলের মতো হেসেই চলছে নিজে নিজে। একটা সময় উঠে বসে, আবারও ওয়াইন খাওয়ার জন্য নেশা চেপে বসেছে বাজেভাবে। নিজের ঘর পেরিয়ে করিডোরে এসেই সামনে দাঁড়িয়ে থাকা এক অবয়ব দেখতে পায়। সোজা সেদিকে এগিয়ে যেতে থাকে। ইন্তেশার এই সময় উষাকে দেখে চমকে ওঠে। কিছু জিজ্ঞেস করার আগেই উষা বলে ওঠে, আমায় কোলে নিন অসভ্য পুরুষ। উষার এমন আচরণে ইন্তেশারের খটকা লাগে। মাথা ঝুঁকিয়ে উষার মুখের সামনে আনতেই সে বুঝে যায় উষা নেশা করেছে, কিন্তু 2টো বোতলই তো সে নিয়েছিল, তাহলে নেশা করলো কিভাবে? ভাবনার মধ্যেই উষা আবার বলল, আমায় কোলে নিন না প্লিজ, অনেক দিন কোলে উঠি না কারো। উষা, তুমি নেশা করেছ, কেউ জানলে খারাপ হয়ে যাবে, তুমি রুমে যাও। ইন্তেশারের কথায় উষা ঠোঁট উল্টিয়ে ফেলে, কাঁদো কাঁদো গলায় বলে, আমায় কোলে না নিলে আমি কেঁদে ফেলবো কিন্তু। ইন্তেশার পরে মহা বিপাকে। এই রাতে মেয়েটা কি শুরু করেছে, কেউ জানলে বিপদে পড়বে উষা।
সাথে ব্যাপারটাও খারাপভাবে নেবে সবাই। শেষমেশ চারপাশে তাকায়, অন্ধকার করিডোরে কেউ নেই। নিশ্চিত হয়ে ইন্তেশার স্বস্তির শ্বাস ফেলে। তারপর উষাকে কোলে তুলে নেয়। উষা কোলে উঠতেই খুশিতে ইন্তেশারের কাঁধ জড়িয়ে ধরে বলে, আপনি অনেক ভালো রাগী ডাক্তার। উষার কথায় ইন্তেশার হেসে ফেলে। সরল উষা এক দৃষ্টিতে ইন্তেশারের মুখের দিকে তাকিয়ে থাকে। এতে ইন্তেশার নার্ভাস হয়ে পড়ে। করিডোরের শেষ রুমটার নব ঘুরিয়ে ভেতরে ঢুকে ইন্তেশার। ড্রিম লাইটের আলো আধারিতে সোজা বিছানায় শুইয়ে দেওয়ার জন্য যেই ইন্তেশার তাকে নিচে নামায়, অমনি নরম চিকন ঠোঁট জোড়া ইন্তেশারের ঠোঁট আঁকড়ে ধরে। মুহূর্তে ইন্তেশার স্তব্ধ হয়ে যায়। 28 বছরে প্রথম কোনো নারীর ছোঁয়া। ইন্তেশার উষাকে ছাড়াতে চাইলে উষা ঠোঁট কামড়ে ধরে। যত সময় যায় ইন্তেশার নিজের কন্ট্রোল হারাতে থাকে। একটা সময় সে মনে মনে উষাকে সরি বলে। তারপর মেয়েটার ঠোঁটে নিজের জমানো ভালোবাসা ঢেলে দেয়। পরম আবেশে আঁকড়ে ধরে উষার তুলতুলে লাল রাঙা ঠোঁট জোড়া। উষা হাঁপাতে থাকলে ইন্তেশার তাকে ছেড়ে দেয়। নিজের বলিষ্ঠ হাতে ওর কোমর জড়িয়ে ধরে আবারও নিজের দখলে নেয় ওর ঠোঁট জোড়া। 2 হাতে মাথা চেপে ধরে উঠে বসে উষা। মাথাটা প্রচণ্ড ভার লাগছে, সঙ্গে ব্যথাও করছে ভীষণ। হাত বাড়িয়ে বালিশের পাশে রাখা ফোনটা তুলে নেয় সময় দেখার জন্য। ফোনের স্ক্রিনে চাপ দিয়ে চোখ আটকে যায়। সময়ের জায়গায় জলজল করে জানান দিচ্ছে 10:35 বাজে। উষা দ্রুত মাথা চেপে ধরেই বিছানা থেকে নেমে দাঁড়ায়। হঠাৎ এমন হওয়ার কারণ কি? এই ভাবতে ভাবতেই ওয়াশরুমে ঢুকে পড়ে উষা। চোখে মুখে কয়েকবার পানি ছিটিয়ে দেয়। তারপর দেয়ালের পাশে লাগানো স্বচ্ছ কাঁচের আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে থাকে। মাথার ভার কিছুটা কমেছে, তবে পুরোপুরি না। তার উপর এত বেলা হয়ে গেছে, অথচ অন্য দিনের মতো কেউ তাকে ডাকেনি। বিষয়টা অস্বাভাবিক লাগছে উষার কাছে। এইসব ভাবনার মাঝেই তার চোখ পড়ে নিজের ঠোঁটের দিকে। লাল কালচে দাগ হয়ে আছে, সঙ্গে ঠোঁটটাও ফুলে আছে। নরম চিকন আঙুল তুলে ছুঁয়ে দেয় ঠোঁট। তাতে ব্যথা লাগে, আর পানির ছোঁয়ায় চিনচিনে অনুভূতি হয়। ভাবতে থাকে এর কারণ কি? এমন ব্যথা কেন? ঘুমের ঘরে পড়ে গিয়েছিল নাকি? এই ভেবেই টাওয়াল হাতে মুখ মুছতে মুছতে বেরিয়ে আসে। ঘরে ফিরে নিজেকে গুছিয়ে নেয় উষা। চুল বেঁধে দরজা খুলে বাইরে যাবে, এমন সময় চোখ পড়ে টেবিল ল্যাম্পের পাশে রাখা ঘোলাটে এক মিশ্রণের গ্লাস। কাছে গিয়ে গ্লাসটা হাতে তুলে নাকের কাছে ধরতেই বুঝতে পারে লেবু পানি এটা। নজর পড়ে গ্লাসের নিচে চাপা দিয়ে রাখা ছোট্ট এক টুকরো নীল কাগজে, যেখানে স্পষ্ট অক্ষরে লেখা, খেয়ে নাও, হ্যাংওভার কেটে যাবে রূপাঞ্জল। আচ্ছা, কিছু স্মৃতি মনে পড়ে উষার। যেখানে সে ভুল করে ওয়াইন খেয়েছিল, তারপর তো সে ঘুমিয়ে গিয়েছিল। তাহলে মাথা ভার হওয়ার কারণ তো ওয়াইনই। কিন্তু এই চিরকুট, রূপাঞ্জল, তবে কি রেড চেরি উষাকে খুঁজে পেয়েছে, নাকি কেউ মজা করছে? উষার যতদূর মনে পড়ে তার ভালোবাসার মানুষটার কথা আন্নি, নুহান আর মারোয়া ছাড়া আর কেউ জানে না। তাহলে কি এদের কারো কারসাজি? মাথায় যেন আগুন ধরে যায় উষার। হম্বিতম্বি করে পুরো গ্লাস এক নিঃশ্বাসে শেষ করে বেরিয়ে পড়ে নিচে। হাতের কাছে পেলে সবাইকে আজ ঠিকই শিক্ষা দেবে। তার ইমোশন নিয়ে খেলছে। তার ওপর পুরো ঘর খুঁজেও সে ওয়াইনের বোতলটা আর পায়নি। এখন কি দিয়ে ভাইদের ব্ল্যাকমেল করবে? সিঁড়ি বেয়ে দৌড়ে নিচে নামে উষা। নিচে নামতেই দেখা হয় উষানী আলমের সঙ্গে। তিনি মেয়েকে দেখে জিজ্ঞেস করে, শরীর কেমন? ভালো লাগছে এখন মা? মায়ের নরম গলার স্বরে উষা কিছুটা শান্ত হয়। তবে সে অসুস্থ না তো? এমন বলার কারণ জানতে চেয়ে উষা পাল্টা প্রশ্ন করে, অসুস্থ? তা নয় তো কি, আন্নি যে বলল তোমার জ্বর এসেছে। এজন্যই তো আমি আর ডাকতে চাইনি, ভেবেছি তুমি রেস্ট নিচ্ছ। তা শরীর কেমন? জ্বর কমেছে? জ্বর না কমলে অহনার রিসেপশনে যেতে হবে না তোমায়। আমি ঠিক আছি মা, চিন্তা করার দরকার নেই। এমন সময় পেছন থেকে হুট করে উষার হাত ধরে টান দেয় আন্নি। হঠাৎ টানায় উষা চমকে ঘাড় ঘুরিয়ে দেখে আন্নি তাকে টানছে। উষা আর কিছু না বলেই দুজন মিলে লিভিং রুমে গিয়ে বসে পড়ে। সামনে টিভি চলছে। নোহান আর মারোয়া রিমোট নিয়ে মারামারিতে ব্যস্ত। কিন্তু উষাকে দেখে তারা থেমে যায়। রিমোট রেখে ওরা দুজন এগিয়ে এসে প্রশ্নবিদ্ধ চোখে তাকায়। কি হয়েছে? তোরা এভাবে তাকিয়ে আছিস কেন? উষার প্রশ্নে নুহান উল্টে জিজ্ঞেস করে, তুই রাতে একা ওয়াইন খেয়েছিস কেন? কেউ যদি জানতো কি হতো? উষা আমতামতা করে উত্তর দেয়, বিশ্বাস কর, আমি বুঝতে পারিনি নুহান না, পানির বদলে ভুল করে খেয়ে ফেলেছি। তবে বেশি না, একটুই খেয়েছি, বাকিটা ফেলে দিয়েছি। এখন দেখ মাথা ঝিমঝিম করছে। ভালো হয়েছে কেউ জানতে পারেনি। এখন শোন, ডাক্তার ইয়াসিরের সাথে কথা বলবি কিভাবে? রাতেই কিন্তু তোর রেড চেরিকে খোঁজার সুযোগ। আন্নি বলে ওঠে। উষা আন্নির কথায় কিছু একটা ভাবে, তারপরে বলে, আগে তুই বল আমার রুমে লেবু পানি আর চিরকুট কে রেখেছে? আন্নি সঙ্গে সঙ্গে স্বীকার করে নেয় সেই রেখেছে। উষার মনের সন্দেহ সত্যি হয়, তবুও কিছু বলে না। যদিও কিছুদিন ধরে আন্নির আচরণ উষার কেমন জানি লাগছে। তার মন বলছে আন্নি কিছু একটা লুকাচ্ছে। কি লুকাচ্ছে সেটা খুঁজে বের করবেই উষা।
তবে আপাতত উষার রাতের প্ল্যানিং করতে হবে। যেভাবেই হোক আজকে রাতে তার রেড চেরির কথাটা অশুভটাকে বলতে হবে। দিনকাল ভালো না, আর কতদিনই বা সিঙ্গেল থাকবে সে। অ্যানা, দরজাটা খুলো প্লিজ, পাগলামো করো না। ঘরের ভেতর থেকে ভেসে আসা কাঁচ ভাঙার শব্দে রায়ান সাহেবের টেনশন এক এক ধাপ বেড়েই চলছে। মেয়েটা এখন পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। বিগত 3 মাস ধরে কত ডাক্তার দেখিয়েছেন তিনি, কিন্তু প্রতিবার একই উত্তর। অ্যানার দেহে এমন এক ধরনের বিষ ঢুকেছে যা ধীরে ধীরে তার মানসিক স্থিরতা নষ্ট করে দেবে। একসময় সব স্মৃতি হারিয়ে ফেলবে সে। সেই বিষের অ্যান্টিডোট লাগবে, যা তাদের কাছে নেই। ঘরের ভেতর থেকে এখনও শব্দ আসছে। রায়ান সাহেব আর দেরি না করে দরজায় গায়ের সর্বোচ্চ শক্তি দিয়ে ধাক্কা দেন, তবে উল্টো নিজেই ব্যথা পেয়ে পেছনে সরে যান। কারুকার্য খচিত কাঠের ভারী দরজাটা একা কোনোভাবেই খোলা সম্ভব নয়। পাশেই তার সহধর্মিনী কেঁদে অস্থির। তার একমাত্র মেয়ে, যার চোখ মুখে একসময় কত স্বপ্ন ছিল, আজ মেয়েটা ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে। মা হিসেবে তিনি তা কিছুতেই মেনে নিতে পারছেন না। এদিকে রায়ান সাহেব পাগলের মতো চিৎকার করে ডেকে ওঠেন স্টাফদের, দরজা খোলার জন্য তাড়াতাড়ি আসো। ডাকে সাড়া দিয়ে 3 জন কর্মী দৌড়ে এসে হাজির হয়। তাড়াতাড়ি করো, অ্যানা কিছু একটা অঘটন ঘটিয়ে বসার আগেই। মালিকের হুকুম শুনে কর্মচারীরা একসাথে দরজায় কাঁধ মিলিয়ে ধাক্কা দিতে থাকে। 1 বার 2 বার 3 বার, কিন্তু দরজাটা একেবারেই শক্ত করে বন্ধ, কোনোভাবেই খুলছে না। এইদিকে ঘরের ভেতর থেকে হঠাৎ করে সমস্ত শব্দ থেমে যায়। রায়ান সাহেবের বুক কেঁপে ওঠে। অজানা ভয় আর অশুভ এক বিশাল আশঙ্কা তাকে ঘিরে ধরে। স্যার, এইভাবে খুলবে না, আপনি আমাদের সাহায্য করুন, একজন স্টাফ বলে ওঠে। রায়ান সাহেব আর সময় নষ্ট করে না, নিজেও ওদের সঙ্গে ধাক্কা দিতে শুরু করে। একসময় সবাই একসাথে সজোরে লাথি মারতেই দরজার লক ভেঙে যায়। তাড়াতাড়ি করে মিসেস এশফা ভেতরে দৌড়ে যান। ঢুকে চোখে পড়ে অ্যানা মেঝেতে পড়ে আছে, বাম হাতের শিরা কাটা, তাজা রক্ত গড়িয়ে পড়ছে মেঝেতে। চিৎকার করে কাঁদতে কাঁদতে মেয়ের নিস্তেজ দেহটা কোলে তুলে নেন অ্যানার মা। এইদিকে সহধর্মিনীর চিৎকার শুনে রায়ান সাহেব সহ বাকি স্টাফরাও ঘরে ঢুকে পড়ে। চোখে মুখে হতবাক ভঙ্গি নিয়ে রায়ান সাহেব এগিয়ে যায়। মেয়ের কাটা হাতটা তুলে ধরে তড়িঘড়ি। একটা কাপড় চেপে ধরেন রক্ত বন্ধ করার জন্য। পাশেই ভাঙা ফ্লাওয়ার ভাস টুকরো টুকরো হয়ে ছড়িয়ে আছে মেঝেতে। বোঝার বাকি থাকে না মেয়েটা কিভাবে শিরা কেটেছে। রায়ান সাহেব হুঙ্কার ছুঁড়ে হুকুম করে, গাড়ি বের করো এক্ষুনি। মিসেস রায়ানের অসহায়তা মেয়ের নিস্তেজ দেহটা কোলে তুলে নিয়ে দ্রুত নামিয়ে আনে নিচে রায়ান সাহেব। গাড়িতে উঠে রওনা দেয় হাসপাতালের উদ্দেশ্যে। বেলা প্রায় 2টা। গাড়ি ব্রেক উঠিয়ে রাজীব গান্ধী হাসপাতালে থেমে দাঁড়ায়। ফটকের সামনে গাড়ির দরজা খুলে রায়ান সাহেব ছুটে নামেন মেয়েকে বুকে জড়িয়ে ধরে। অ্যানার নিস্তেজ দেহটা একেবারে ভারহীন লাগছে। মিসেস এশফা আর 2টো স্টাফ ওনাদের পেছন পেছন ছুটছে। ডাক্তার, কেউ একজন ডাক্তার ডাকুন, আমার মেয়েটা। রায়ান সাহেবের কণ্ঠে আতঙ্ক আর বেদনায় গলা ধরে আসে। ইমার্জেন্সি গেটের ভেতর থেকে দ্রুত ছুটে আসে 2টো নার্স আর এক প্যারামেডিক। স্ট্রেচারে করে অ্যানার নিথর শরীরটা নেওয়া হয় ভেতরে। রক্তে ভেজা কাপড়টা হাতের চারপাশে কাঁচের টুকরো লেগে থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ মনে হয়। সাথে সাথে ইমার্জেন্সি ইউনিটে ঢুকিয়েই চিকিৎসকরা দ্রুত কাজ শুরু করে দেয়। বাম হাতের রেডিয়াল ভেন থেকে রক্তপাত, ব্লাড প্রেশার নিচে, দ্রুত আইভি লাইন খোলো, ইনজেকশন রেডি করো। চিৎকার করতে থাকে ডিউটি ডাক্তার। রাজীব গান্ধীর একজন ডাক্তার হওয়ায় অ্যানাকে সবাই চেনে, বিশেষ করে কঠোর ব্যবহারের জন্য। অ্যানার হাতের কাপড়ের প্যাঁচটা খুলে দেয়, আর একজন চাপ দিয়ে রক্ত বন্ধ করার চেষ্টা করে, আর একজন ব্লাড স্যাম্পল নিয়ে দৌড়ে যায় ল্যাবে। এদিকে রায়ান সাহেব ভেতরে ঢোকার চেষ্টা করলে নার্স তাকে বাইরেই আটকে দেয়। প্লিজ স্যার, আমাদের একটু সময় দিন। কান্না গিলতে গিলতে পেছনে সরে আসেন রায়ান সাহেব। কাঁচের বাইরে দাঁড়িয়ে থাকেন, স্ত্রীর হাত শক্ত করে ধরে। ভেতর থেকে মাঝে মাঝে শুনতে পাওয়া যায় ডাক্তারদের তড়িঘড়ি নির্দেশ, সেলাই করো, নার্ভ কেটেছে কিনা খেয়াল রাখো, ব্লাড রিজার্ভ অন করো, হাতের মুভমেন্ট টেস্ট করো। প্রায় আধা ঘন্টা পর একজন সিনিয়র ডাক্তার এসে কথা বলে রায়ান সাহেবের সাথে। আমরা ডাক্তার অ্যানাকে স্থিতিশীল অবস্থায় এনেছি। অনেক রক্তক্ষরণ হয়েছে, ক্ষত সেলাই করা হয়েছে, ইনজেকশনও দেওয়া হয়েছে ইনফেকশন ঠেকাতে। তবে শারীরিক যতটা না বিপদ, মানসিক অবস্থা আরও বেশি বিপজ্জনক। তিনি একবার দীর্ঘশ্বাস নিয়ে চুপ করে যান। আমরা একজন সাইকিয়াট্রিস্টকে ডেকেছি। আপনার মেয়েকে অন্তত 72 ঘন্টা আমাদের মানসিক পর্যবেক্ষণে রাখতে হবে। এটা আত্মহত্যার স্পষ্ট চেষ্টা। মিসেস এশফা আরেক দফা কান্নায় ভেঙে পড়ে। পাশে বসে থাকা রায়ান সাহেব চোখের পানি আড়াল করে শুধুই বলেন, আমার মেয়েকে বাঁচান প্লিজ। দিনের তীব্র আলো কমে সন্ধ্যা নামতে থাকে। অ্যানা এখনও কেবিনে, মুখটা নিস্তেজ, চোখ বন্ধ, বাম হাতে ব্যান্ডেজ মোড়ানো, ডান হাতে স্যালাইনের সুচ ঢোকানো। মেশিনগুলো ধীরে ধীরে তার নীরব বুকের ওঠানামা রেকর্ড করছে। বিছানার পাশে চেয়ারটায় বসে আছে রায়ান সাহেব। চোখ দুটো লাল, নিঃশব্দে মেয়ের কপালের দিকে তাকিয়ে আছেন।
পাশে বসে থাকা মিসেস ইশফা মেয়ের আঙুলের ডগা চেপে ধরে বসে আছেন, একটুও ছাড়ছেন না। এইদিকে রায়ান সাহেব কিছু একটা ভাবতে থাকে। চোখের সামনে শুধু একটা নামই ঘুরতে থাকে বারবার, ইন্তেশার ইয়াসির। অন্যদিকে বাংলাদেশে সেই তখন থেকে অহনার শাড়ির আঁচল ধরে রেখেছে ইশতিয়াক। ছাড়াছাড়ির কোনো নামই নেই। এদিকে সন্ধ্যা ঘনিয়ে রাত হতে চলেছে। অহনাকে রাতের জন্য প্রস্তুত হতে হবে, কিন্তু ইশতিয়াক কোনো কিছুতেই অহনাকে ছাড়ছে না। অহনা বেশ বিরক্ত হয়। যতই আঁচল ছাড়ানোর চেষ্টা করে ইশতিয়াক ততই শক্ত করে ধরে রাখে। কিছুটা বিরক্ত আর কিছুটা লজ্জা নিয়ে অহনা বলে ওঠে, প্লিজ ছাড়ুন, রাত হয়ে গেছে, আমাকে তৈরি হতে হবে। ইশতিয়াক এদিকে ঘোর লাগা চোখে অহনার দিকেই তাকিয়ে থাকে। বিয়ের প্রথম রাতের পর মেয়েটা তার কাছে আরো বেশি আকর্ষণীয় লাগছে। এক অদ্ভুত সৌন্দর্য যেন ঘিরে রেখেছে অহনাকে। তবে অসহায় স্বরে ইশতিয়াক বলে, একটু আদর করি অহনা, রাতে ঠিকভাবে কিছুই করতে পারিনি। এখন যদি কিছু না করি তবে নিজের পুরুষত্ব নিয়ে সন্দেহ হবে, যা খুব লজ্জাজনক। আপনি এতটা নির্লজ্জ জানলে বিয়েই করতাম না। কিছু না করতেই নির্লজ্জ বলছো অহনা? তুমি আমার পুরুষত্বের উপর প্রশ্ন তুলে ভালো করনি। এবার কিন্তু ছাড়ছি না। এই কথা বলেই ইশতিয়াক অহনার আঁচল টেনে ধরতেই অহনা সোজা গিয়ে মুখ থুবড়ে পড়ে ইশতিয়াকের নগ্ন লোমশ বুকে। আর একটুও সময় না নিয়ে ইশতিয়াক এক ঝটকায় তাকে নিজের প্রশস্ত বুকে জড়িয়ে ধরে। এক হাতে অহনার কোমর শক্ত করে চেপে ধরে, আর অন্য হাতে অহনার লজ্জারাঙা মুখটা উঁচু করে ধরে। তারপরে পুরুষালী ঠোঁট মিলিয়ে দেয় অহনার ঠোঁটের ভাঁজে। বেশ কিছুক্ষণ ধরে ঠোঁট আঁকড়ে ধরে থাকে নির্লজ্জা প্রেমিকটা। এদিকে ইশতিয়াকের হাত কোমর থেকে উঠে আসে অহনার কাঁধে। অহনা বাধা দিতে চাইলে ইশতিয়াক ঠোঁটে হালকা কামড়ে দেয়। এতে অহনা থেমে যায়। তখনই ইশতিয়াক অহনার বুক থেকে শাড়ির আঁচল সরিয়ে দিয়ে অহনাকে শুইয়ে দেয়। ঠিক তখনই কেউ দরজা ধাক্কাতে থাকে। বিরক্ত হয়ে ইশতিয়াক অহনাকে ছেড়ে দিলে অহনার সঙ্গে সঙ্গেই ওয়াশরুমে পালিয়ে যায়। আর রোম্যান্সের ব্যাঘাত ঘটায় হতাশ ইশতিয়াক রাগে গায়ে টি শার্ট জড়িয়ে দরজা খুলে বেরিয়ে যায়। রাগে দুঃখে নিজের মনেই বলে ওঠে, শালার সারা জীবন সিঙ্গেল থাকাই ভালো ছিল, বিয়ের পরেও শান্তি নেই। এখন বুঝলাম, দেরি হলেও। রাত ৮টা। একে একে দুটি গাড়ি থামে শান্তি মঞ্জিলের গেটে। দারোয়ান সালাম ঠুকে কনেপক্ষদের গেট খুলে দিতেই গাড়ি দুটো ভেতরে প্রবেশ করে। গাড়ির ভেতর থেকে মাথা বের করে উষার সামনে তাকায়। চোখের সামনে সফেদ রাজপ্রাসাদ সদৃশ্য একটি ডুপ্লেক্স বাড়ি। রাজকীয় আভা ছড়াচ্ছে বাড়ির আশেপাশে লাগানো লাইটিংগুলো। গাড়ি সাইডে পার্ক করতেই একে একে গাড়ি থেকে নেমে পড়ে সবাই, আর তাদের এগিয়ে নিতে আসে ইশতিয়াক সহ ইমন সাহেব। কুশল বিনিময় সেরে সকলেই বাড়িতে প্রবেশ করে। ইমন সাহেব ইয়ানুর আলমকে দেখে খুশিতে নিজের বেয়াইকে রেখে উষার বাবাকে টেনে নিয়ে যায় গল্প করার জন্য। কতদিন পর ওনাদের দেখা হয়েছে, অনেক কথা জমে আছে। এদিকে উষা, আন্নি, মারওয়া চেয়ে চেয়ে সম্পূর্ণ বাড়ি দেখছে। অসাধারণভাবে সাজানো বাড়ির প্রতিটি কোণে আধুনিকতা আর আভিজাত্যের ছোঁয়া। শান্তি মঞ্জিলের কর্তা ইমরান চৌধুরীর সহধর্মিণী অনেক আগেই দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন। তার দুই ছেলে ইমন সাহেব ও রায়হান সাহেব, আর দুই ভাইয়ের একমাত্র বোন ইতি চৌধুরী, যিনি সপরিবারে কানাডায় থাকেন। ইমন সাহেব প্রেম করে পালিয়ে বিয়ে করায় ইমরান সাহেব তাকে বাড়ি থেকে বের করে দিলে রাগে ইমন সাহেব আর কখনোই শান্তি মঞ্জিলে আসেনি। ছোটখাটো চাকরি করে সানা বেগমকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। এরপর ভাগ্য আর পরিশ্রমের জোরে ইন্ডিয়াতে চাকরির অফার পান। ইমরান সাহেবকে যাওয়ার কথা বললে ইমরান চৌধুরী সমস্ত সম্পর্ক চূড়ান্তভাবে ছিন্ন করে ফেলেন। কষ্টে মুখ ফিরিয়ে নেন ইমন সাহেবও। বুকের উপর পাথর চেপে দীর্ঘ এতটা বছর দূরে থেকেছেন। ইন্ডিয়াতে যাওয়ার পর বহুবার পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করলেও বাবার জেদের কাছে হার মেনেছেন। কথা কখনো হয়নি। দীর্ঘ এত বছর পর ছেলেদের জেদে যখন বাংলাদেশে ফিরে আসেন তখন জানতে পারেন ইমরান সাহেব আর বেঁচে নেই। এতদিনের জমানো কষ্ট, বাবার মৃত্যুতে না আসতে পারা, সবকিছু মিলিয়ে মানসিক ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন ইমন সাহেব। বাবার মৃত্যু আজও তিনি মেনে নিতে পারেননি। এমন সময় সানা বেগম নাস্তা হাতে এগিয়ে আসে উষাদের দিকে। হাসি মুখে নাস্তা টেবিলে রেখে সবার সাথে পরিচিত হয়। যখন ওপর থেকে নেমে আসে অহনা আর রায়হা, অহনা বাবা মা পরিবারের লোকজনকে দেখে খুশিতে কেঁদেই ফেলে। দ্রুত সবার কাছে গিয়ে বসে পড়ে, আলাপ করতে থাকে। বাকি সবাই মেয়েকে দেখে খুশি হয়ে ভালো মন্দ জিজ্ঞেস করতে থাকে। তখন রায়হা তার বড় মাকে বলে ওঠে, ডাক্তার কফি চেয়েছে। সাথে সাথেই সানা বেগম উঠে রান্নাঘরে চলে যায় কফি বানাতে। এদিকে রায়হা উষাদের বলে বাড়ি ঘুরে দেখার জন্য। সবাই রাজি হয়ে উঠে পড়লে রায়হা সবাইকে নিয়ে ওপরে উঠে যায় বাড়ি দেখাতে। তবে তখনই সানা বেগম উষাকে ডেকে উঠলে উষা ধীর পায়ে রান্নাঘরের দিকে এগিয়ে যায় কারণ জানতে। আন্টি ডেকেছিলেন? উষা জিজ্ঞেস করে। উষামা, কফিটা একটু ডাক্তারকে দিয়ে আসবে? আসলে আমার এখানে একটু কাজ পড়ে গেছে, যেতে পারছি না। অচেনা জায়গা হলে উষা না বলতে পারে না।
তবে ভাবতে থাকে এই সুযোগে রেড চেরিকে খুঁজে বের করতে সাহায্য চাইতে পারে। সে রাজি হয়ে যায়, কিন্তু বলে ওনার রুম তো আমি চিনি না। সানা বেগম সাথে সাথেই জবাব দেয়, যেন আগেই জানতেন উষা কী বলবে। দোতলায় একটা কালো দরজা চোখে পড়বে, ওইটাই তোমার ওনার ঘর। এবার যাও, কফিটা ঠান্ডা হয়ে গেল। আর কিছু মনে করো না মা, প্রথম দিনেই কাজ করিয়ে নিচ্ছি। উষা মিষ্টি হেসে জবাব দেয়, সমস্যা নেই আন্টি, আমি আপনার মেয়ের মতোই, মেয়ে হয়ে এটুকু করতেই পারি। সানা বেগম হেসে উষার মাথায় আদুরে হাত বুলিয়ে দেয়। মেয়েটা এখনো আগের মতোই আছে। কথা শেষ করে উষা কফি হাতে উপরে উঠে যায়। দোতলায় উঠে উষার নজরে আসে সব কয়টা ঘরের দরজা সাদা, শুধুমাত্র বাম পাশের একটা দরজা কালো। ব্যাপারটা বেশ অদ্ভুত লাগে উষার কাছে। ভাবতে থাকে লোকটার কি কালো রং এতই প্রিয় যে দরজাটাও কালো। তবে এত কিছু ভাবলেও নিজের দিকে নজর যায় না। সেও তো আজ নিজেকে কালো শাড়িতে মুড়িয়ে রেখেছে। কারো পছন্দের রং বা কারো পছন্দের মানুষ। কফি হাতে উষা দরজায় বেশ কয়েকবার নক করে, তবে সাড়া না পেয়ে হালকা ধাক্কা দেয় দরজায়। দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে থাকা কারোর সঙ্গে গায়ে গা লাগে। চোখ তুলে দেখে ইন্তেশার দাঁড়িয়ে আছে। অন্য হাতে ইন্তেশার কফি ধরা উষার হাতটা ধরে আছে। উষা দ্রুত সরে আসে। ইন্তেশার উষার হাত ছেড়ে দিয়ে রুমের ডিভানে গিয়ে বসে বলে ওঠে, এইখানে রাখো কফিটা। উষা আরও কিছু না বলে কফির কাপটা সামনের টেবিলে রেখে দেয়। যাওয়ার জন্য পা পেরোতেই কানে আসে, মাই ডার্ক কুইন। কিছু বললেন ভাইয়া? ইন্তেশার উত্তর দেয়, বলছিলাম তোমাকে কালো রঙে মানায় না। উষার রাগ হয় ইন্তেশারের কথায়। সে তো কোনো কমপ্লিমেন্ট নিতে আসেনি, সে এসেছে কফি দিতে। এই কথা এই অসভ্য লোকটাকে কে বোঝাবে? কিছু কঠিন কথা বলবে ভাবছিল উষা। ঠিক তখনই মনে পড়ে রেড চেরির কথা। নিজেকে সামলে নিয়ে স্বাভাবিকভাবে বেরিয়ে যেতে চাইলে ইন্তেশার আবার বলে ওঠে, তুমি কিছু বলতে চাও? উষা অবাক হয়, লোকটা কিভাবে বুঝলো সে কিছু বলতে চায়? একটু অস্বস্তি লাগে। এদিকে ইন্তেশার সেটা টের পেয়ে ওকে স্বাভাবিক করতে বলে, সমস্যা নেই, নির্দ্বিধায় বলতে পারো যা বলতে চাও। আফটারঅল আমি তোমার পরিচিত, এখানে এসো, বসো। ইন্তেশারের এই সহজ ব্যাপারটা দেখে উষা অবাক হয়। তবে ভালোই হয়েছে, এখন সে সাহায্য চাইতে পারবে। গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে ইন্তেশারের পাশে ফাঁকা ডিভানে বসে পড়ে। লম্বা একটা শ্বাস টেনে বলতে শুরু করে, রেড চেরি মানে ইন্তেশার নামের একজন লোককে খুঁজতে সাহায্য লাগবে আপনার। বাবা যখন চাকরি সূত্রে ইন্ডিয়াতে ছিল তখন ওনার সঙ্গে আমার দেখা হয়। উনি প্রতিবেশী ছিলেন, একজন মেডিকেল স্টুডেন্ট, চেন্নাইয়ের মাদ্রাস মেডিকেল কলেজের। তবে আমরা বাংলাদেশে চলে আসার পর 8 বছর হয়ে গেছে। আমি ওনার সঙ্গে কথা বলতে চাই আবারও। ইন্তেশার অবাক হয়, উষা এখনও তাকে মনে রেখেছে, খুঁজছে। ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। তবে রূপাঞ্জল কেন তাকে খুঁজছে? ভালোবাসে না অন্য কিছু? জানার জন্য সে প্রশ্ন করে, ভালোবাসো? না। তাহলে খুঁজছো কেন? জানি না, শুধু ওনাকে প্রশ্ন করার আছে অনেক। ইন্তেশার ভাবতে থাকে, কি এমন প্রশ্ন যার উত্তর জানার জন্য এত বছর ধরে তাকে মনে রেখেছে? এবার বলে ওঠে ইন্তেশার আবারও, যদি বলি শর্ত আছে? উষা জিজ্ঞেস করে, কি শর্ত? আমায় রোজ একটা করে চুমু দিতে হবে, পারবে? উষা যেন আকাশ থেকে পড়ে। যতটা ভেবেছিল লোকটা ততটাও ভালো না, একদম অসভ্য, সাথে নির্লজ্জের চূড়ান্ত রূপ। রাগে ফুঁসে ওঠে উষা। আর এক মুহূর্তও এই ঘরে থাকা উচিত না, এই ভেবেই তাড়াহুড়োই ঘুরে দাঁড়ায়। কিন্তু পাজেই সামনে বাড়ায়, অমনি ডিভানের কর্নারে ওর শাড়ির আঁচল আটকে যায়। ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়ার মুহূর্তেই একটা শক্ত দৃঢ় হাত ওকে চাপটে ধরে। ইন্তেশারের হাত ঠিক যেন পাথরের মতো শক্ত, অথচ নরম সেই পরশে জ্বলে ওঠে শরীরের সমস্ত স্নায়ু। ইন্তেশারের আঙুলগুলো ঠিক গলে গিয়ে বসে যায় উষার কোমরের চারপাশে। মসৃণ কোমল সেই অংশটাই যেন হঠাৎই ইলেকট্রিকের শক খায়। উষা থমকে যায়, দম আটকে আসে বুকের মধ্যে। এক অদ্ভুত অচেনা কম্পন ছড়িয়ে পড়ে শরীর জুড়ে। শাড়ির ভাঁজে ওর কোমরের ঠিক নিচে ইন্তেশারের আঙুলের চাপ পড়ে, আর সেই স্পর্শটা যেন সরাসরি গিয়ে পড়ে ওর নাভির ওপরে। উষা থমকে যায়। টেবিলের ওপরে রাখা মোবাইলের ভাইব্রেশন শব্দে ইন্তেশারের হুঁশ ফেরে। হাতের শক্ত বাঁধন আলগা করতেই উষা মুহূর্তেই পড়ে যায় নিচে। আর ইন্তেশার উষাকে পড়তে দেখে তড়িঘড়ি করে হাত বাড়িয়ে দেয়। তবে উষা রাগের চোটে ইন্তেশারের হাত ফিরিয়ে দিয়ে নিজেই উঠে পড়ে। কটমট চোখে সামনে দাঁড়িয়ে থাকা লোকটাকে উষা শেষবারের মতো দেখে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। পেছনে ইন্তেশার হাসতে থাকে উষার এমন ব্যবহারে। মেয়েটা যতটা অভিমানী, তার বিপরীতে রূপে ততটাই জেদি আর রাগী। মেয়েটাকে কিভাবে সামলাতে হবে বুঝে উঠতে পারে না ইন্তেশার। তবে তার মনের ভেতরে বারবার খোঁচাতে থাকে উষা তাকে কি প্রশ্ন করতে চায়। আর যদি ভালো নাই বেশি থাকে তাহলে কেনই বা খুঁজছে? এই সময় ফোনটা আবারও বজ্র শব্দে বেজে উঠলে ইন্তেশার ফোনটা হাতে তুলে নেয়। স্ক্রিনে ভেসে ওঠে রাফাত নামটা।
প্রাণপ্রিয় বন্ধুর কল। দ্বিধা না করে সাথে সাথে রিসিভ করে কানে তোলে। ইন্তেশার কিছু বলার আগেই ওপাশ থেকে ভেসে আসে উচ্ছ্বাসিত কণ্ঠস্বর। মামা, প্ল্যান তো কাজ করে দিয়েছে, কংগ্রাচুলেশন। ভনিতা না করে খুলে বল রাফাত, কি হয়েছে? ইন্তেশারের জবাবে কিছুক্ষণ নীরবতা ভেসে আসে। তারপর, অ্যানা সুইসাইড করেছে ইনু, হাসপাতালে ভর্তি। রায়ান সাহেব তোকে পাগলের মতো খুঁজে চলেছে। আমার কাছে লোক পাঠিয়েছিল 2 বার, তবে মনে হয় না উনি আমাকে বিশ্বাস করেছেন। ভাবছি তোর কাছ থেকে ঘুরে আসি। স্বস্তির শ্বাস ফেলে ইন্তেশার। আবছা অন্ধকার ঘরের দেয়ালের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে ফুটে ওঠে এক নির্মম ক্রূর হাসি। ইন্ডিয়া ছাড়ার আগে নিজের কাছে প্রতিজ্ঞা করেছিল রায়ান সাহেবকে ধ্বংস করবে। এটা তো সবে শুরু, এখনো অনেক কিছু বাকি। ইন্তেশার চুপ করে থাকে, আর রাফাত বুঝে উঠতে চায় ইন্তেশারের পরবর্তী চাল কি হবে। আমি টিকিট বুক করছি, তুই লাস্ট উইকে চলে আয় রাফাত। ইন্তেশারের কথায় ফোনের ওপাশে থাকা রাফাতের চিন্তার মধ্যে ভাটা পড়ে। বাংলাদেশে আসার খুশিতে সে কিছুটা এক্সাইটেড হয়ে পড়ে। সে সবসময় ইন্তেশারকে বলতো দেশে ঘুরতে যেতে, তবে ইন্তেশার মুখের ওপর না বলতো সবসময়। ভাগ্যের কি নির্মম পরিহাস, 10 বছরের মেয়ের প্রেমে পড়ে এখন তার পেছনে ঠিকই চলে গেল। রাফাতের মনে হাসি দুঃখ দুটোই একসাথে খেলে। কলটা কাটার আগে ইন্তেশারকে একটু জ্বালিয়ে বলে, একটা কথা বলি ইনু। সাথে সাথেই উত্তর আসে, বল। মেয়েদের মতো ভনিতা করিস না। তোর রূপাঞ্জল আছে না ভেগে গেছে কোনো ছেলের সাথে? ইন্তেশার যেন একদমই প্রস্তুত ছিল না এ ধরনের প্রশ্নের জন্য। ও ভেগে গেলেও আমি ওকে নিজের করে রাখতাম, দরকার হলে খাঁচায় বন্দি করে, তবুও আমার করে রাখতাম। এখন তুই ফোন রাখ, উষাকে একটু জ্বালিয়ে আসি। উষাকে জ্বালিয়ে আসি কথাটা শুনে রাফাতের মনে সন্দেহ জাগে। উষা কি ওর কাছেই নাকি? যতদূর সে জানে উষার খোঁজ পাওয়া এতটা সহজ নয়, তবে নিশ্চিত হওয়ার জন্য একটু বাজিয়ে বলে, জ্বালিয়ে আসি মানে? উষা কি তোর সাথে ইনু? ওকে পেয়েছিস? একটু আগে আমার বুকেই ছিল শালা। বিডিতে আয়, সব জানতে পারবি। রাখছি, আপাতত বাচ্চা বউকে জ্বালিয়ে আসি। বলেই ফোন কেটে দেয় ইন্তেশার। আর ওপাশে যেন রাফাত হাঁপাতে শুরু করে দেয়, সবকিছু জানার জন্য পাগল প্রায়। বেচারার এই এক বাজে অভ্যাস, সম্পূর্ণ কথা না শুনলে তার পেটের ভাত হজম হয় না। আর এইদিকে ইন্তেশার উষার কথা ভাবতে ভাবতে ঘর থেকে বেরিয়ে যায়। মেয়েটাকে যতটা সহজে নিজের কাছে পেতে চাইছে, ততটাই যেন উষা উল্টো তাকে নাজেহাল করে ছাড়ছে। ছোটবেলায় মেয়েটা ভালো ছিল, নিজেই এসে জড়িয়ে ধরত, আর এখন সে জলজান্ত ইন্তেশারকে সামনে দেখেও ইগনোর করে। কত বড় সাহস! নিজের মনে ভাবতে ভাবতে ইন্তেশার উষাকে খুঁজে বেড়াতে থাকে, কাছে পেলেই আজ আরেকটু মজা দেখাবে। এদিকে রাগে গজগজ করতে করতে উষা আন্নিদের খুঁজতে থাকে, কিন্তু অচেনা এত বড় বাড়িতে তাদের না পেয়ে সোজা নিচের রুমে চলে যায়। বাপ চাচাদের পাশে গিয়ে বসতেই উষার বড় বাবা আনোয়ার সাহেব জিজ্ঞেস করেন, কি হলো মামুনি, তুমি একা? বাকিরা কোথায়? ওরা আসছে বড় বাবা, আমার ভালো লাগেনি তাই না দেখে চলে এসেছি। ও আচ্ছা। উষা চুপচাপ বসে থাকে, তার মাথা এখনো রাগে টকবক করছে। যতটা সহজ ভেবেছিল তার রেড চেরিকে খুঁজতে লোকটা সাহায্য করবে, কিন্তু ঠিক উল্টা, মেয়ে মানুষ দেখলেই যেন অসভ্য হয়ে যায়, অথচ সে নাকি ডাক্তার। ভেবেই ফুস করে শ্বাস ছাড়ে। মরে গেলেও উষা আর সেই নির্লজ্জ লোকটার আশেপাশেও যাবে না। কিরে, তুই এলি না আমাদের সাথে? অহনাপুর শ্বশুরবাড়িটা অনেক সুন্দর, বিশেষ করে ছাদ বাগানটা। মারোয়া ও আন্নি ওর দিকে এগিয়ে আসতে আসতে বলে ওঠে। তবে উষার কোনো হেলদোল নেই, তার মাথায় অন্য কিছু ঘুরপাক খাচ্ছে, যা ওদের সাথে এখনই শেয়ার করা উচিত। উষা উঠে দাঁড়ায়। বাইরে লনের দিকে রিসেপশনের আয়োজন হচ্ছে, এখন সেই দিকে যাবে বলেই ঠিক করে। আন্নি আর মারোয়াকে ইশারায় ডাকে তার পিছু যেতে। ওরা ইশারা পেয়ে দুজন উষার পিছু পিছু হাঁটতে থাকে। আকাশ ভর্তি তারার মেলা, হলদেটে লাইটিং করা সম্পূর্ণ লন এলাকায়। হালকা বাতাসে সিল্কের পর্দাগুলো বারবার দুলছে। স্টেজে দাঁড়িয়ে আছে অহনা আর ইস্তিয়াক। একে একে অতিথিরা আসছে তাদের দিকে, কেউ শুভকামনা জানাতে, কেউ বা নবদম্পতির সাথে ছবি তুলতে। সৌজন্যতার সাথে সবার সঙ্গে কুশল বিনিময় করছে অহনা আর ইস্তিয়াক। কালো পাথরের কাজ করা শাড়িতে অসাধারণ লাগছে অহনাকে, সাথে ওয়েস্টার্ন সাজ। সব মিলিয়ে অহনাকে যেন অপূর্ব এক রানীর মতো লাগছে। ইস্তিয়াক যে কতবার আড়ালে অহনাকে ছোট ছোট চুমু খেয়েছে, আর এইসব প্রেমিকরূপী স্বামীর কাণ্ডে অহনা যেমন লজ্জিত তেমনি বিরক্তও। তাড়াতাড়ি অনুষ্ঠান শেষ করতে বলি বাবাকে, এখানে আর ভালো লাগছে না। শরীর খারাপ লাগছে আপনার? না। তাহলে যে বলছেন অনুষ্ঠান তাড়াতাড়ি শেষ করতে? ইস্তিয়াক অহনার কোমরে হাত গুজে দিয়ে কাছে টেনে বলল, ও তুমি বুঝবে না বউ। বুঝবো না? তাহলে বলছেন কেন? হাত সরান, সবাই তো এখানেই আসছে, দেখে ফেলবে। আমার বউয়ের কোমরে আমি হাত দিয়েছি, তাতে কার কি? চাইলে সবার সামনে চুমুও খেতে পারি, সাথে কোলেও তুলে নিতে পারি। ওদের কথার মাঝেই সামনে এগিয়ে আসে ইন্তেশার। কালো শার্ট, প্যান্ট আর হাতের ঘড়ি, রূপকথার রাজপুত্রের মতোই লাগছে। গম্ভীর ভঙ্গিতে এগিয়ে আসে ওদের দিকে। অহনা নিজের দেবরকে দেখে ইস্তিয়াককে কোনোই দিয়ে কুতা মারে, তার কোমর ছাড়তে বলে, তবে ইস্তিয়াক ছাড়ে না।
যতই ইন্তেশার এগিয়ে আসে ততই অহনা ছটফট করতে থাকে ছাড়া পাওয়ার জন্য। একসময় ইস্তিয়াক কোমর থেকে হাত ছাড়লে অহনা হাঁপ ছেড়ে বাঁচে, না হলে নির্ঘাত লজ্জায় পড়তে হতো। অন্যদিকে ইন্তেশার পকেট থেকে একটা খাম বের করে অহনার হাতে দেয় আর বলে, খুলে দেখো তো। অহনা খাম ছেড়ে খুলে দেখে 2 দিন পরের কক্সবাজার ফ্লাইটের টিকিট, তাদের হানিমুন ট্রিপ। অহনা খুশি হয়, তবে একটু অস্বস্তিও বোধ করে। ইন্তেশার ওকে শান্ত করে, তোমার দেবর আমি অহনা, এখানে লজ্জার কিছুই নেই। আমার কাছে আমার ভাইয়া সবার আগে, সেক্ষেত্রে তুমিও সবকিছুর ভাগিদার। ধন্যবাদ ভাইয়া। অন্যদিকে ইন্তেশার দূরে বসে থাকা উষার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে, বুঝলি অহনা, তোমাদের প্রেম বিয়ে সবকিছুই শেষ। সিঙ্গেলদের তালিকায় এখন শুধু আমিই আছি। এই জীবন রেখে কি লাভ বলো? ইস্তিয়াক আর অহনা দুজনেই মুচকি হাসে। বাচ্চা মেয়ের প্রেমে পড়ে ইন্ডিয়া থেকে বাংলাদেশে চলে আসা মানুষটা বলছে সে সিঙ্গেল। ওদের হাসি দেখে ইন্তেশার নিজের কাছে অসহায় বোধ করে, তবে কিছু বলে না। তার চোখ শুধু উষার দিকেই। আমি হানিমুন থেকে ঘুরে আসি, তারপর তোকে হানিমুনে পাঠানোর ব্যবস্থা করছি ইনু, টেনশন করিস না। আগে রূপাঞ্জলকে পটা, কিছু না পারলে তো আমার কাছ থেকে হেল্প নিতে পারিস। আফটারঅল অহনার সাথে কতদিনের প্রেম। অহনা কি জানে তুমি আমার থেকেই আইডিয়া নিয়েছিলে কিভাবে প্রেম করতে হয়? সত্যিটা অহনার সামনে এইভাবে বলাই ইস্তিয়াক বেকায়দায় পড়ে যায়। দ্রুত ইন্তেশারের মুখ চেপে ধরে, আর অহনার দিকে তাকাতেই চোখে পড়ে ওর রাগী চোখ দুটো। এই যে মিস। রায়হা ঘাড় ঘুরিয়ে খুঁজতে থাকে ডাকার উৎস, তবে বেশি খুঁজতে হয় না। সামনেই চোখে পায় ব্লু হোয়াইট প্যান্ট শার্ট পরিহিত আয়ান দাঁড়িয়ে, লম্বা চওড়া ফর্সা একটা ছেলে। রায়হা চিনতে পারে আয়ানকে, সৌজন্যতার খাতিরে হেসে উত্তর দেয়, হ্যাঁ ভাইয়া বলুন, তোমাকে সুন্দর লাগছে ভীষণ। ধন্যবাদ। বলেই রায়হা যেতে নিলে আয়ান আবারও ডেকে ওঠে। রায়হা দাঁড়িয়ে পড়তেই আয়ান আবারও বলে, যদি কিছু মনে না করো আমরা কি পরিচিত হতে পারি? পরিচিত হওয়া যায়, তবে আমার একটু কাজ আছে, পরে কথা বলি। ওকে, সমস্যা নেই, নেক্সট কখনো, বাই। কথা শেষ করেই আয়ান চলে যায় সামনে বন্ধুদের কাছে, আর রায়হা হালকা হাসে। আয়ান লোকটাকে তার বেশ ভালো লাগে, হয়তো পছন্দ করে ফেলেছে। এখন চাইলেই ভাব জমাতে পারত, তবে রায়হা একটু বাজিয়ে দেখতে চায় আসলে ছেলেটা শুধুই পরিচিত হওয়ার জন্য এসেছে না অন্য কিছু। যদি আয়ান সত্যি ওকে পছন্দ করে তাহলে রায়হা কথা বলতে প্রস্তুত। তাছাড়া ভুল জায়গায় আবেগ নষ্ট করার মতো মেয়ে সে না। 4 জন মাথা একসাথে বসে আছে স্টেজের সামনে। সবাই কিছুটা বিরক্ত উষার ওপর, সেই তখন ডেকে এনেছে, অথচ এখন পর্যন্ত টু শব্দ ওর মুখ দিয়ে বের করতে পারেনি। বিরক্ত হয়ে নুহান মারোয়াকে খোঁচাতে থাকে। এতটা নীরবতা সহ্য হয় না তার কোনো কালেই। আপাতত মারোয়ার সাথে তুমুল ঝগড়া বাঁধানোই তার লক্ষ্য। ওই অসভ্য লোকটা আমাকে কি বলেছে জানিস? উষার কথায় 3 জন একসাথে জিজ্ঞেস করে, কি? আমি যদি ওনাকে রোজ একটা করে চুমু খাই তাহলে রেড চেরিকে খুঁজতে সাহায্য করবে। ভাবতে পারছিস কত বড় অসভ্য আর সাথেই নির্লজ্জ? আনি জিজ্ঞেস করে, তুই কি বলেছিস? আমি না করে চলে এসেছি। অমন খারাপ লোকের সাথে আমি আর কখনো কথা বলবো না। ইচ্ছে করছে মাথাটা ফাটিয়ে ফেলি। বিশ্বাস কর, তোর জায়গায় আমি থাকলে চুমু দিতাম। কি হ্যান্ডসাম ডাক্তার, এমন সুযোগ কেউ মিস করে? আন্নির মাথায় গাঁটটা মারে নুহান। জীবনে সে এমন লুচু মেয়ে দেখেনি। এই নিয়েই ঝগড়া বেঁধে যায় দুজনের মধ্যে। তাহলে খুঁজবি কি করে তোর রেড চেরিকে উষা? মারোয়া জিজ্ঞেস করে। দেখি কি করা যায়, আপাতত তোরা থাক, আমি একটু ফাঁকা জায়গায় যাচ্ছি। মাথাটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে আমার, এত সাউন্ড এখানে, উফ। বলেই উষা চলে যায় ওদের কাছ থেকে। শাড়ির কুচিটা হাতের মুঠোয় পুড়ে একটু ফাঁকা জায়গার সন্ধানে হাঁটতে থাকে, তবে কোথাও তেমন জায়গা না পেয়ে উষা সোজা চলে যায় ছাদের দিকে। অন্ধকার ছাদে দাঁড়িয়ে আছে উষা, বুঝতে পারছে না বিয়েবাড়ির অনুষ্ঠানে এত লোডশেডিং কেন হয়। নিজের ফোনটা মনে হয় সেই বজ্জাত লোকটার ঘরেই ফেলে এসেছে। পাওয়ার ব্যাকআপ থাকলেও তা চালু হতে সময় লাগছে। সাউন্ড বক্সের কর্কশ শব্দে মাথাটা দপদপ করে জ্বলছে এখনো। একটু নিরিবিলি পরিবেশ খুঁজতে খুঁজতে ছাদে উঠে পড়েছে উষা। আর তার কিছুক্ষণ পরে হঠাৎ লোডশেডিং। এখন আবার নেমে যাওয়ার উপায় নেই। অন্ধকার সিঁড়ি ভয়ঙ্কর বিপজ্জনক মনে হচ্ছে। একাকিত্ব, ঘুটঘুটে অন্ধকার আর চারিদিকের নিস্তব্ধতা মিলিয়ে একটা অজানা আতঙ্ক চেপে বসেছে ওর মনে। মনে মনে ভয় কাজ করছে, এই বুঝি কেউ ঘাড় মোড়কে ফেলে। আন্নি, মারোয়া, নুহান সবাই নিচে। এই জায়গায় যে ও আছে সেটা কেউ জানে না। উদ্বিগ্ন উষা একটা সময় সিদ্ধান্ত নেয়, যাই হোক নিচে যেতেই হবে। দেওয়াল ধরে ধীরে ধীরে এগোতে থাকে সিঁড়ির দিকে। এক ধাপ করে নিচে নামছে। একেবারে চোখে দেখা যায় না এমন ঘন অন্ধকার। কোনো মতে দেওয়াল হাতড়ে করিডোর পর্যন্ত আসতেই পা পিছলে যায় উষার। হঠাৎই একটা শক্ত বাহু কোমর চেপে ধরে ফেলে ওকে। ভয়ে উষা চোখ শক্ত করে বন্ধ করে ফেলে। ঠোঁট দুটো কেঁপে ওঠে আতঙ্কে। ঠিক তখনই তার নাকের সামনে ভেসে ছড়াতে থাকে সেই পরিচিত বেলি ফুলের ঘন সুবাস। একদম সেই রাতের মতো। গন্ধের মাদকতা যেন উষার রক্তের শিরা বেয়ে ছড়িয়ে পড়ছে পুরো শরীরে। উষার কোমরে শক্ত করে বাঁধা সেই বাহু
এবারে ওকে খানিকটা ওপরে তুলে নেয়, একেবারে ওর কানের কাছে মুখ এনে কালো অবয়বটা ফিসফিস করে বলে ওঠে, তোমায় যতবার দেখি ততবার নিজেকে বেসামাল লাগে রূপাঞ্জল। কালোতে তুমি ঠিক আগুন সুন্দরী, আর সেই আগুনে পুড়ে ছাই হতে আমার একটুখানিও আপত্তি নেই। ছোট্ট শব্দ রূপাঞ্জলে উষার দেহ কেঁপে ওঠে। রেড চেরি। ও বুঝে যায় তার রেড চেরি ওকে খুঁজে পেয়েছে। উষা মুহূর্তেই শক্ত করে জড়িয়ে ধরে সেই মানব অবয়বটিকে। আর ইন্তেশার টের পায় উষা কাঁদছে। ওর বুকের কাপড় ভিজে যাচ্ছে চোখের পানিতে। নিজেকে অপরাধী মনে হতে থাকে ইন্তেশারের। এই অন্ধকার, এই মুহূর্ত, এই অসহায় কান্না, সবকিছুর দায় যেন তারই। ইন্তেশার নরম কণ্ঠে বলে ওঠে, ডোন্ট ক্রাই বেবি গার্ল, আমি এখানেই আছি, ঠিক তোমার কাছে। আমি জানি আপনি আবার হারিয়ে যাবেন। আমি কতবার আপনাকে অনুভব করেছি, তবে আপনি আবারও পালিয়ে গেছেন। প্লিজ রেড চেরি, এবার থাকুন, প্লিজ স্টে উইথ মি। বলতে বলতে উষা আবারও কেঁদে ফেলে। ইন্তেশারের গলা শুকিয়ে আসে। এখনো সময় হয়নি নিজেকে প্রকাশ করার। যে কোনো মুহূর্তে কারেন্ট চলে আসতে পারে, হাতে আর বেশি সময় নেই। তাই আর কিছু না বলে ইন্তেশার উষাকে টেনে নিয়ে নিজের বাহুতে শক্ত করে জড়িয়ে ধরে। ধীরে চুমু খায় উষার কানের লতিতে, তারপর এক ঝটকায় ছেড়ে দিয়ে অন্ধকারে মিলিয়ে যায়। উষা হঠাৎই চমকে ওঠে। চোখের সামনে খালি, চারিদিকে কাউকে দেখা যায় না। অন্ধকারে পাগলের মতো এদিক ওইদিক হাতড়াতে থাকে। রেড চেরি, কোথায় আপনি? কেউ নেই, চারদিক নিস্তব্ধ। এমন সময় হঠাৎই কারেন্ট চলে আসে। লাইট জ্বলে ওঠে। চারপাশে উষা আবিষ্কার করে সে একা। নিজের কাঁধে ছুঁয়ে দেখে ভিজে আছে। চোখ দুটো ফুলে উঠেছে কান্নায়। সবকিছু ভ্রম ছিল, কল্পনা, না সে বাস্তব? তার অনুভব, সেই চেনা ঘ্রাণ, সেই কণ্ঠস্বর, সব বাস্তব ছিল। আর ইন্তেশার আড়ালে দাঁড়িয়ে চুপচাপ দেখছে ছোট্ট মেয়েটার ব্যাকুলতা। হালকা করে ঠোঁট বাঁকায়, চোখে চিকচিক করে ওঠে এক আগুন আলো। খুব শীঘ্রই তোমাকে আমার বউ বানিয়ে আনবো রূপাঞ্জল। তারপর হালি হালি বাচ্চাদের গোডাউন খুলব, যেমনটা তুমি কল্পনা করো। তবে তোমার কল্পনার চাইতেও আমি বেশি পাগল, বেশি অন্ধকার।